Respected physicians, dear colleagues and audience, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশনে স্বাগতম। আজকে আমরা বিডি ফিজিশিয়ানস ফ্যামিলি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নান আদার দেন প্রফেসর এমইউ কবির চৌধুরী স্যার। প্রফেসর কবির চৌধুরী স্যার বাংলাদেশের চর্মরোগ চিকিৎসা জগতের একজন লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তি, মহাপুরুষ, রূপকথার পুরুষ। আপনারা যে যা বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমেই স্যারকে আমাদের গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন, ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড 2020 উইনার হওয়ার জন্য, এবং পুরো বাংলাদেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমি স্যারকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। স্যারের যাত্রা আজকে থেকে আমাদের সাথে শুরু হলো, এবং স্যারের সাথে আমাদের অলরেডি অনেক প্ল্যান হয়ে গিয়েছে। আমি শুরুতেই স্যারের দীর্ঘায়ু এবং সুস্থতা শুরুতেই কামনা করছি, যদিও আসলে এটা শেষে আনুষ্ঠানিকতা করে, কারণ এটা আমাদের স্বার্থে আমরা করছি, কারণ স্যারকে আমরা বছরের পর বছর আমাদের মাঝে চাই। এবং আজকের টপিক খুবই গুরুত্বপূর্ণ, ছত্রাকজনিত চর্মরোগ বা দাঁত। এটা আপনার প্রেজেন্টেশনের সময় শুনবেন, স্যার কোন লেভেলের প্রেজেন্টেশন করেন বা কোন লেভেলের প্রেজেন্টার, এটা আপনারা শুনলেই বুঝবেন। আমি আর কথা বাড়াবো না, আমি আজকের অনুষ্ঠানটি শুরু করার জন্য আমাদের আজকের সঞ্চালক ডক্টর মাকসুদা জাহান আখি, মেডিকেল অফিসার, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি, কুর্মিটোলা জেনারেল হসপিটালকে আহ্বান জানাচ্ছি। ডক্টর আখি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডক্টর মাকসুদা জাহান আখি, বিডি ফিজিশিয়ানসের নিয়মিত আয়োজন, আপনাদের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় আমি থাকব, এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন এহসান ভাই। অবশ্য প্রথমেই বলে নিয়েছেন, স্যারকে একজন মানুষ হিসেবে সম্বোধন করার চেয়ে আমি বলবো স্যার নিজেই একটি ইনস্টিটিউট, প্রবাদ পুরুষ আমাদের জন্য। প্রফেসর এমইউ কবির চৌধুরী স্যার ওনার প্রেজেন্টেশন নিয়ে আজকে আমাদের সাথে থাকবেন, এবং স্যারের সাথে স্যারের দুজন সুযোগ্য উত্তরসূরিকে আমরা পেয়েছি, দুজন প্যানালিস্ট, ডক্টর সিলভিয়া চৌধুরী, কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি, বিএসএমইউ। একই সাথে থাকবেন ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, চিফ কনসালটেন্ট, লেজার ট্রিট অ্যান্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট, ভাইস প্রেসিডেন্ট অফ সার্ক অ্যাসোসিয়েশন অফ অ্যাস্থেটিক ডার্মাটোলজি, সেক্রেটারি জেনারেল এডিএসবি। দর্শক, প্রফেসর এমইউ কবির চৌধুরী স্যার সম্পর্কে যদি আমরা বলতে চাই, আসুন আমরা প্রথমে একটু স্যার সম্পর্কে কিছু জেনে নিই। 1951 সালে ডিসেম্বরের 30 তারিখে স্যার জন্মেছিলেন সুনামগঞ্জ জেলায়। তারপর থেকে ওনার একাডেমিক পারফরমেন্স, অসাধারণ একাডেমিক পারফরমেন্স শো করে উনি ডার্মাটোলজির বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন, এবং বর্তমানে উনি কর্মরত আছেন পার্সোনাল ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যালার্গোলজিস্ট, অনারেবল প্রাইম মিনিস্টার, গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, চেয়ারম্যান, ন্যাশনাল স্কিন সেন্টার, ঢাকা, বাংলাদেশ, প্রেসিডেন্ট, কসমেটিক ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ, অ্যাডভাইজার, ফাউন্ডার প্রিন্সিপাল, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, এমএ সমরিতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকা, বাংলাদেশ, এক্সটার্নাল ভিজিটিং প্রফেসর অফ ডার্মাটোলজি, ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টার, জ্যাকসন, মিসিসিপি, ইউএসএ, visiting professor of dermatology, Dhaka Medical College Hospital, Holy Family Red Crescent Medical College Hospital, ঢাকা। এছাড়াও স্যারের বিভিন্ন প্রকাশনা রয়েছে, যার মধ্যে আমরা স্যারের বিভিন্ন বই এখন পড়ছি। স্যারের উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের কথা যদি আমরা বলতে চাই, সাইনোপসিস অফ ডার্মাটোসার্জারি, এক মিনিট, স্যার বিভিন্ন বইয়ের অথর এবং কো-অথর হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে সাইনোপসিস অফ ডার্মাটোসার্জারি, কবিরস ডার্মাটোলজি ইন প্র্যাকটিস, আ ট্রিটাইজ অন টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ইন ডার্মাটোলজি, এটাতে স্যার কো-অথর হিসেবে কাজ করেছেন। এছাড়াও স্যার দেশে এবং বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্যার ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন ফ্যাকাল্টি অফ মেডিসিন, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, ইউনিভার্সিটি অফ অটোয়া, অন্টারিও, কানাডা। এছাড়াও স্যার আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ হসপিটাল, আদ্দিন উইমেন মেডিকেল কলেজ, বাংলাদেশ কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার, ঢাকাতে গেস্ট প্রফেসর হিসেবে কাজ করেছেন।
আমরা তো আগেই বলে দিলাম স্যারের অসংখ্য পাবলিকেশন রয়েছে। স্যার দেশে এবং বিদেশে বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং এই বিভিন্ন কনফারেন্স থেকে যে স্যারের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করেছি, সেটা কিন্তু স্যার আমাদের মাঝখানে আবার সেটাকে বিলিয়ে দিয়েছেন। স্যার বিভিন্ন টিচিং, রাইটিং এবং ওরেশন এক্সপেরিয়েন্স রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানি। এছাড়াও স্যারের রয়েছে অসংখ্য প্রফেশনাল ট্রেনিং এবং ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। স্যার বিভিন্ন দেশে এবং বিদেশে ইন্টারন্যাশনাল একাডেমিক অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, যার মধ্যে রয়েছে লাইফ মেম্বার, বাংলাদেশ সোসাইটি অফ ডার্মাটোলজি, ফ্যাকাল্টি মেম্বার, রীতা স্কিন ফাউন্ডেশন কলকাতা, ইন্ডিয়া, মেম্বার, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজি, লাইফ মেম্বার, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্ট, ভেনারোলজিস্ট অ্যান্ড লেপ্রোলজিস্ট, অ্যাসোসিয়েট ফেলো, ইন্টারন্যাশনাল কলেজ অফ এনজিওলজি, নিউ ইয়র্ক, ইউএসএ, লাইফ মেম্বার, আমেরিকান মেডিকেল সোসাইটি অফ ভিয়েনা, ফেলো, রয়্যাল সোসাইটি অফ হেলথ, লন্ডন। এছাড়াও এহসান ভাই প্রথমেই বলে নিয়েছেন, স্যার 2020 সালে স্বাধীনতা পদক পেয়েছেন। একই সাথে 2003 সালে বেস্ট ডার্মাটোলজিস্ট অফ বাংলাদেশ এবং 2010 সালে বেস্ট ডার্মাটোলজিস্ট অফ বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন। স্যার বিভিন্ন প্যানালিস্ট হিসেবে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছেন। এছাড়াও বিশ্বের নানা দেশে উনি ভ্রমণ করেছেন। একই সাথে আরেকটা মজার তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। স্যারের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি শুধু বাংলা এবং ইংরেজিতেই সীমাবদ্ধ নয়। স্যার একই সাথে উর্দু, পার্সি, অ্যারাবিক, জার্মান ল্যাঙ্গুয়েজে কিন্তু বলতে এবং লিখতে পারেন। আসুন এই অসাধারণ মানুষটির একটি প্রেজেন্টেশন আমরা উপভোগ করি। আমাদের আজকের প্রেজেন্টেশন ছত্রাকজনিত চর্মরোগ বা দাঁত, এবং আজকে আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আমাদের সাথে আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল। আমি স্যারকে সবিনয় অনুরোধ করব, স্যার যদি আপনার প্রেজেন্টেশনটা শুরু করতেন। Bismi Allahu Alimul Hakim. In the name of Almighty, who is source of knowledge and wisdom. সেই সৃষ্টিকর্তার নামে শুরু করছি, যিনি সকল জ্ঞানের ভান্ডার। আমাদের কোনো জ্ঞান নেই, তিনি যদি জ্ঞান দান করেন সেটুকু আমরা পাই। তো আমাকে যেগুলি বলা হয়েছে, অ্যাকচুয়ালি আমি এত বেশি কিছু না, আমি সাধারণ একজন মানুষ, সাধারণ একজন ডাক্তার। আর যা কিছু অর্জন, যা কিছু পেয়েছি, সবই জনগণের জন্য, সবই আমার রোগীর জন্য, সবই আমাদের ডাক্তারদের যারা আমাকে সহযোগিতা করেছেন, এবং তাদের জন্যই কিন্তু আমার এই পুরস্কার, এই পাওনা সবকিছুই, এবং আমার সবকিছু আমার বিলীন করে দিতে চাই, এবং সবকিছু আমার ডাক্তারদের জন্য এবং আমার রোগীদের জন্য। আজকে রোগীদের জন্য আমি এই জায়গায় আছি। আর সবার আগে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য আজকে বাংলাদেশ। আমরা পাকিস্তানে আমরা পড়াশোনা করেছি, আমরা পাকিস্তানের অত্যাচার দেখেছি, সেই অত্যাচার থেকে মুক্ত করেছেন যে ব্যক্তি, তার জন্য সবাই প্রার্থনা করি যেন আল্লাহ তাকে বেশ নসিব করেন, এবং সুযোগ্য কন্যা দেশ চালাচ্ছেন, তার প্রতি আমাদের অসীম শ্রদ্ধা এবং দোয়া। কিন্তু আজকের এই আলোচনায় বিশেষ করে ডক্টর এহসান খানকে আমি অত্যন্ত ভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ সে আমাকে বারবার রিকোয়েস্ট করে এই আজকের এই ফোরামে এনেছে, এবং আমি অত্যন্ত আনন্দিত এখানে আসার পর। ডক্টর আখি যা বলল, তার হয়তো আমি কিছুই না, কিন্তু তার বর্ণনাটা এত বেশি যে আমি অত্যন্ত নিজেকে লজ্জিত মনে করতেছি, এবং আমি তার উপযুক্ত না, তার অনেক কিছু সে বলে ফেলেছে। আর আজকে যারা উপস্থিত আছেন, যারা প্যানেলিস্ট, ডক্টর সিলভিয়া চৌধুরী, ডক্টর শামীম, সবাইকে আমি এখানে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এবং আমার যে আজকে যে আলোচনাটা, বিশেষ করে যে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, এটি নিয়ে একটি বাংলায় আমি লিখলাম, কারণ আমাকে ডক্টর এহসান বুঝিস্তার বাংলায় যদি করেন, অনেকেই বাংলা করেন, তো আমি কিন্তু সবসময় ইংরেজি বক্তৃতা করি, বাংলায় খুব কমই দিই। তো যেহেতু আমি বাংলায় একমাত্র বক্তৃতা করি, আমি বিভিন্ন গ্রামে আমি ওয়াজ মহফিলে যাই তফসির করার জন্য, আরবিকে বাংলা করি। আর এখানে প্রথম বাংলা বোধহয় প্রেজেন্টেশন আমি করছি, পুরোটাই বাংলা লিখেছি এই জন্য, কারণ ডক্টর এহসানের রিকোয়েস্টে বাংলা করা হয়েছে, যদিও সব ডাক্তার আছে, আমি ইংরেজির সঙ্গে সঙ্গে বলবো। তো অনেক ধন্যবাদ রাজন কবিরকে, সে আমাদের একাডেমিক পার্টনার হওয়ার জন্য, একাডেমিক পার্টনার হিসেবে আমাদের সঙ্গে আছেন। আর যারা উপস্থিত আছেন ডাক্তারদের কাছে আমার অনেক শুভেচ্ছা, এবং আমি আশা করি সবাই উপভোগ করবেন। আর পরের দিকে আমরা হয়তো আলোচনা করবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুভ সন্ধ্যা দিয়ে আমি আলোচনা শুরু করছি। ছত্রাকজনিত চর্মরোগ, যাকে আমরা বলি দাঁত, এখানে যে ছবিটা দেখছি, এটা কি জিনিস? এটা মাশরুম বা ফাঙ্গাস। ফাঙ্গাস একটা ক্লোরোফিল ছাড়া একটি গাছ, একটি প্ল্যান্ট। কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো, এই যে প্ল্যান্টটা আমরা খাই, অর্থাৎ এটা আমরা খাই, কিন্তু যে ফাঙ্গাসটা আমাদেরকে খায়, আজকে তা নিয়ে আলোচনা করব। কারণ ফাঙ্গাস ইট স্কিন অফ হিউম্যান বিং, এবং ফাঙ্গাস কিন্তু ইজ এ ভেরি মাইটি অর্গানিজম। এই অর্গানিজমে অনেক বেশি এনশিয়েন্ট। এটা অলমোস্ট 1 বিলিয়ন ইয়ার আগে ফাঙ্গাসের এই পৃথিবীতে তার আবির্ভাব। 1 বিলিয়ন ইয়ার মানুষের আগে কিন্তু ফাঙ্গাস পৃথিবীতে আসছে। এটা কিন্তু অনেক পুরানো জিনিস। এই পুরানো জিনিস আজকে কিন্তু আমরা তার মোকাবেলা করতে অনেক হিমশিম খাচ্ছি।
তো ছত্রাক সম্বন্ধে আমরা এখন একটি একটি স্লাইড দেখব। আমরা শুরু করি। প্রথম স্লাইড, ফার্স্ট স্লাইড প্লিজ। এখন প্রথম আমরা জানি দাঁতটা কি, একটি সংক্রমণ রোগ। প্রথম সংক্রমিত রোগ আমাদের দেশে আগে বলা হতো আমরা জয় করে গেছি, সব সংক্রমণ জয় করে গেছি, কিন্তু আজকাল দেখে দাঁত অতি সহজ একটি রোগ ছিল, এটি কিন্তু আজ আর সহজ নাই। এটি এবং ছত্রাক সংক্রমণের শরীরে যে কোনো জায়গায়, এটা মাথা থেকে পা পর্যন্ত ছড়ায়। কখন হয়? উষ্ণ আর্দ্র ত্বকে দাঁত সংক্রমিত হয়। এই উষ্ণ আবহাওয়ায় ফাঙ্গাস বেশি হয় এবং এইটার কারণে আমাকে অটো ইউনিভার্সিটি ইনভাইট করলো যে তুমি ফাঙ্গাল ডিজিজের উপর, ট্রপিক্যাল এলাকা থেকে এসেছে, তোমাকে আমার ফাঙ্গাল ডিজিজ পড়াতে হবে। সেখানে তো ফাঙ্গাল ডিজিজ পড়াই এবং আর্সেনিক সম্বন্ধে। তো যেহেতু উষ্ণ আবহাওয়া, আর্দ্র আবহাওয়া আমাদের দেশে, হিউমিড ওয়েদারে এই ফাঙ্গাসটা বেশি তারা গ্রো করে এবং সংক্রমিত হয়। এবং সবচেয়ে মজার জিনিস, নামটা অত্যন্ত সহজ স্টুডেন্টদের জন্য। যেমন শরীরের বিভিন্ন স্থানের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে, সেটা আমরা পরে দেখবো। যেমন পায়ের পাতা, শরীরের বাদ, মাথার তালু, আঙ্গুল। এখন দাঁত একটা একজনের থেকে আরেকজনের সংক্রমিত, এটি ছোঁয়াচে রোগ। অনেকে জিজ্ঞেস করেন এটা কি ছুত নাকি এটা কি অচ্ছুত। ছুত হলো যেটা লাগলে হয়, অথবা সংক্রম। অচ্ছুত মানে যেটা সংক্রমিত নয়। বাংলায় বলছি, যদি এই কথাগুলি ইনফেকশাস এন্ড নন ইনফেকশাস আমাদের কাছে, ডাক্তারের কাছে অনেক সহজ মনে হবে। ছুত অচ্ছুত বলে কিন্তু আমরা বুঝতে পারবো না, সেই জন্য আমি ইংলিশটা বললাম। তো দাঁতের সুপ্তিকাল অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড, সুপ্তিকাল এখানে বাংলাকে ইংলিশ করতে হচ্ছে ডাক্তারদের সহজ বোঝার জন্য। তো সুপ্তিকাল অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 5 দিন, খুব অল্প সময়। আমি অনেক পরিবারে দেখেছি বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং নাতি নাতনি, পুরা পরিবারেই এই দাঁত সংক্রমিত হয়েছে। 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু সংক্রমিত হয়। তাই আমাদের সাবধান থাকতে হবে ব্যাপারটায়। এই বিস্তার কিভাবে হয়? মানুষের কাছ থেকে আসে, মানুষ টু মানুষ, যাকে বলে অ্যানথ্রোপোফিলিক। পশুর থেকে আসে জিওফিলিক, মাটির থেকে আসে জিওফিলিক। অর্থাৎ এটা পশুর গায়ে বসবাস করতে পারে, এটা মাটিতে বসবাস করতে পারে, মানুষ হিসেবে বসবাস করতে পারে। এটা সাংঘাতিক ধরনের একটি পরজীবী, যার থেকে মানুষ সংক্রমিত হয়। রোগীর ব্যবহার্য জিনিস থেকে আসতে পারে, ফোমাইট থেকে অতি সহজে বিস্তার লাভ করে। এবং এটার বিস্তার রোধ করা অনেক কঠিন, মানে একটা আগুন লাগার মতো, যেটাকে বলা হয় আমরা বন ফায়ার বলি। বন ফায়ার যেমন আগুন লাগে ক্যালিফোর্নিয়াতে, আগুনের পর আগুন লেগে যাচ্ছে। এটা কিন্তু আমাদের দেশে এখন, আমরা একটা প্রেজেন্টেশন করলাম কিছুদিন আগে, যেখানে 5 জন, 5টা দেশ থেকে ছিলেন, সারা বিশ্বে 7,500 ডক্টর পার্টিসিপেন্ট ছিলেন সেখানে। আমি কানাডাতে করেছিলাম এবং অত্যন্ত সারা লেগেছিল এটার জন্য। কারণ এখন এটা আমাদের তৃতীয় বিশ্বে একটা বিরাট বিরাট সমস্যা, এই ফাঙ্গাস সংক্রমণ। আমরা নেক্সট স্লাইড প্লিজ। এই যে ছবিটা দেখতেছি, এটা ডাক্তার সাহেবরা সবাই দেখছেন, খেয়াল করেন। এটাকে বলা হয় একটা সার্কুলার, যাকে বলে রিংওয়ার্ম। অ্যাকচুয়ালি এটা একটা মিসনোমার, ভুল নাম। মিসনোমার এই জন্য যে নামটা ভুল, কিন্তু এইটাই কিন্তু না। কারণ মিসনোমার এখনো পৃথিবীতে প্রচলিত, তার কারণ আমাদের পূর্বপুরুষ যে নাম দিয়ে গেছেন সেই নামটা পরিবর্তন করা হয় না। বিভিন্ন বিভিন্ন জ্ঞানী লোকজন বলেন যে পূর্বপুরুষের দেওয়ার নাম পরিবর্তন করা যায় না। যে কুদ্দুস যদি নাম রাখে দাদা, ওইটার নাম করে আব্দুল কুদ্দুস করতে চায় না সে দাদার কারণে। এইরকম আমাদের দেশের নামের কথা বলছি, সেরকম এটা রিং ওয়ার্ম নাম করা হয়েছে প্রাচীন কালে, নাম চেঞ্জ করা। রিং ওয়ার্মের সঙ্গে সম্পর্ক নাই, এটা দেখতে রিং এর মতো গোলাকৃতি। অর্থাৎ এটা সেন্টারে আমরা দেখছি ইনফেকশন, আর তারপরে ইনফেকশন নাই। যেখানে ইনফেকশন নাই এটা ধীরে ধীরে চারিদিকে ছড়ায়। এই জন্য এটাকে বলা হয়, অনেকে বলে ফুল দাও। ফুল দাঁত মানে ফুলের মতো দেখতে। আবার কেউ বলে ছুতি দাঁত, মানে এটা ইনফেকশন, সেই জন্য দাঁত। এই দাঁতটাকে অনেক দাউদ বলেন, তা আমি দাউদ বলতে না করি, দাউদ একজন পয়গম্বরের নাম। সে দাঁত শব্দটি সবচেয়ে এখানে আমরা ব্যবহার করবো এই জন্য যে আমরা এই দাঁত নামটাই কিন্তু প্রচলিত, এবং ভাষায় দাঁতটাই বেশি প্রচলিত, এবং এটাই ঠিক। আচ্ছা নেক্সট স্লাইড প্লিজ। এই ছবিটা এখন দেখা যায় ছত্রাক, আমরা কত প্রকার ছত্রাক, ডাক্তারদের খুবই ইম্পর্টেন্ট। ছত্রাক 3 প্রকার, একটা ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোর। এগুলি কি হলো? এই 3টা জেনাস, 3টা জেনেরা। এই 3টা জেনেরা, একটা হলো জিওফিলিক, একটা জুওফিলিক, অ্যানথ্রোপোফিলিক। আবার কোন সময় দেখা যায় এপিডার্মাটোফাইটিক, জুওফিলিক, অ্যানথ্রোপোফিলিক দুইটি হয়। কারণ অর্থাৎ মানুষ থেকে মানুষের ছড়ায়, মাটির থেকে মানুষে, অথবা পশুর থেকে মানুষে আসে, এইভাবে ছড়ায়। এই হলো এই প্রকারভেদ। এর মধ্যে বেশি ডিসকাশন করতে অনেক বড়, আমরা যেহেতু ক্লিনিক্যাল ডিসকাশন আর বেশি করবো, আমাদের সঙ্গে বেশিরভাগ জেনারেল ফিজিশিয়ান আছেন, যে কারণে আমরা যাব বেশিরভাগই জেনারেল ডিসকাশনে। সেই জন্য জেনারেল ডিসকাশনের জন্য আমাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন বেশি দরকার। কারণ রোগী তো আর এই মাইক্রোস্কোপিক পিকচার নিয়ে আমাদের কাছে আসবে না, তারা নিয়ে আসবে না যে আমার কি এপিডার্মাটোফাইটন, ডাক্তার সাহেব দেখেন তো, ওরা বলবে আমার দাঁত ভালো করতে চাই। সেজন্য আমাদের ক্লিনিক্যাল ডিসকাশনটা বেশি করব। এখানে আমরা বেশি গভীরে যাব না, আমরা অনেক সুপারফিশিয়াল, আমরা মেইনলি সুপারফিশিয়াল ফাঙ্গাস আজকে ডিসকাশন করছি। ফাঙ্গাস প্রথম সুপারফিশিয়াল, ইন্টারমিডিয়েট, ডিপ, 3 রকম ফাঙ্গাস আছে। ডিপ ফাঙ্গাস, ডিপ মাইক্রোসিস আমাদের দেশে খুবই কম, এটা আফ্রিকাতে দেখা যায়, ইন্ডিয়ার কোন কোন দেশে, আমাদের দেশে অনেক কম, যেটা ডিপ মাইক্রোসিস। তো আমরা সুপারফিশিয়াল মাইক্রোসিস, যেটা কিউটিনিয়াস ফাঙ্গাল ইনফেকশন আলোচনা করবো। নেক্সট স্লাইড প্লিজ।
এখন প্রথম জিনিস একটা ডাক্তারকে জানতে হবে যে দাঁতটা কি, উপসর্গ কি, অর্থাৎ সাইন সিমটম, রুগী কিভাবে আসবে আমার কাছে। প্রকারভেদ, একটা ক্ষত নিয়ে আসবে, ঘা, কেউ এসে বলবে না যে আমার গায়ে ব্যথা, গায়ে জ্বর, বা বলবে না আমার এই ধরনের কিছু, কিন্তু একটা ছোট্ট জিনিস। আমাদের ডার্মাটোলজির প্রবলেম হলো যে রুগী দেখবে তার রোগটা, এই রোগটা সারলো কিনা এটা কিন্তু রুগীকে দেখাইতে হবে, কারণ রুগী নিজে দেখে। কিন্তু লিভার ডিজিজ, লিভারের মধ্যে যদি অ্যাবসেস হয় রুগী দেখবে না, সেটা ভালো না হলে কিন্তু ডাক্তারকে তার ধরতে পারে না। কিন্তু আমাদের কিন্তু প্রতিবারই ধরবে, ডাক্তার সাহেব আমার দাঁত তো গেল না, কারণ এটা দেখা যায়। এই জন্য ত্বকের চিকিৎসা করতে অনেক কঠিন। এই জন্য যে রুগীকে স্যাটিসফাই করতে হবে একদম সাইন্টিফিক্যালি, চোখে এবং সামনে, হাতে কলমে। তাই দাঁত একটা ক্ষতের সৃষ্টি করে। একটু আগে আমরা বলছি গোলাকৃতি রিং মতো হয়, একটা ক্ষতের চারিদিকে একটা লাল হয়, রেডনেস, রেডনেস, ইরিথেমা, এবং আলটিমেটলি ইট উইল বি ভেরি ড্রাই, খসখসে, যার মাঝখান পরিষ্কার গোলাকৃতি। এইভাবে আস্তে আস্তে এটা ছড়াতে থাকে, এবং যদি দাঁতকে চিকিৎসা না করা হয় এটা ছড়াতে থাকে এভরিডে। উপসর্গের মধ্যে ইচিং, অনেক রুগী বলবে আমার সারা রাত চুলকানিতে ঘুম আসে না। ইচিং, ইচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইচিং, স্ক্র্যাচিং এর জন্যই রুগীরা আসে, কারণ উপসর্গ না থাকলে ডাক্তারের কাছে রুগী যায় না। যদি উপসর্গ না থাকতো মানুষ কিন্তু ডাক্তারের কাছে যেত না। অনেক রোগ আছে, ডায়াবেটিস, 20 ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু রুগীর খবর নাই, কারণ এটা সিমটমলেস। ডায়াবেটিসে কোনো ব্যথা হচ্ছে না, ডায়াবেটিসে কোনো রকম ঘা হচ্ছে না। যখন ঘা হচ্ছে তখন একদম ভয়ানক অবস্থা, কিন্তু প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস যেমন সিমটম নাই। এখানে দাঁত যদি প্রথম হয়, সিমটম শুরু হয় চুলকানি দিয়ে, তখন কিন্তু রোগ আমাদের কাছে আসে। তাই উপসর্গের মধ্যে কতগুলি জিনিস দেখতে, যে চোখটা দেখবো, তারপর এটা লাল হইতে পারে, বাদামি হইতে পারে, এটা অনেক রং ধারণ করতে পারে, কালো হইতে পারে, ঘা হইতে পারে, এবং আলটিমেটলি চুলকানো হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট। আগের দিনে এই স্কিন ডিজিজ ছিল খুব কম, অনেক কম। ডাক্তারকে বলতে চুলকানো ডাক্তার, 5-7টা রোগ ছিল। পরে আমরা যখন পড়ি বিশ্ববিদ্যালয়ে, তখন দেখেন 2500 রোগ, এখন 4000-এর উপরে চর্মরোগ কিন্তু পৃথিবীতে বিদ্যমান। এবং চর্মরোগ কিন্তু এখন খুবই, মানে সারা পৃথিবীতে সমাদৃত এই কারণে যে কেউ না কোনো রোগ, 3 থেকে 5 ভাগ বিশ্বের জনগোষ্ঠী চর্মরোগে কেউ না ভুগছেন, কেউ কেউ বলে 10 ভাগ পৃথিবীর মানুষ চর্মরোগে ভুগছেন। তাই চর্মরোগের পরিধি অনেক বড়, কারণ এই ত্বক কিন্তু শরীরের লার্জেস্ট অর্গান। লার্জেস্ট অর্গান কারণে বেশি, যেহেতু অর্গান বড় সেখানে রোগও বেশি হবে। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট আমরা আসি দাঁত কত প্রকার। প্রথম কথা হলো টিনিয়া ক্যাপিলিস। ফার্স্ট অফ অল, মাথায় যে দাঁতটা হয় সেটা প্রথমে কোনো দেখা যায় চুলটা পড়ে যেতে পারে, এবং এই ক্যাপিলিস অনেক চুলকাতে পারে, খুশকি হতে পারে, খুশকি চারা হতে পারে। কখনো দেখা যাচ্ছে এটার মধ্যে দেয়ার ইজ সাম লট অফ পাঁচ ফর্ম করতে পারে দাঁতের। এই প্রকারভেদ উইল ডিসক্রাইব লেটার অন, আমরা আলোচনা করব। এরপরে টিনিয়া ফেসি, মুখে। টিনিয়া ফেসি সাধারণত দেখা যায় মহিলাদের বেশি হয়, কারণ যখনই ছেলেদের টিনিয়া ফেসি হয়, দাড়ির জন্য টিনিয়া বারবি আকার ধারণ করতে পারে। টিনিয়া বারবি বলা হয়, কিন্তু দাড়ির জন্য বারবি হয় না। এটার কারণ হইলো, এটা দাড়িতে দাঁত, কারণ হইলো এটা বারবার সব থেকে আসে। বারবার সবে যখন যায় কাঁচির মাধ্যমে অথবা খোরের মাধ্যমে অথবা বারবার হাত থেকে এটা ছড়ায়, এই জন্য এটা টিনিয়া বারবি বলা হয়। দাড়িতে হয় বলে কিন্তু এটাকে বারবি বলা হয় না। দাড়িতে হয়, এটা দাড়িতে দাঁত, এটা দাড়ির দাঁত না, এই দাঁতটার বারবার সব থেকে আসে। শরীরের দাঁত, কর্পোরেট, অর্থাৎ শরীরের ঘাড় থেকে আরম্ভ করে পেটে, পিঠে, যে কোনো জায়গায় দাঁত হইতে পারে। এই দাঁতটা কিন্তু অনেকভাবে ছড়ায়, এবং এটা শুধুমাত্র যে একটু গোলাকৃতির চাকতি না, এটা সারা গায়ে ছড়াই দেবে। একটা রুগী সোরিয়াসিস, একটা রুগীর এক্সিমা, যদি সোরিয়াসিসের উপরে যেটা হয় এটা বলি সুপার এডেড ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ সোরিয়াসিসের মধ্যে নতুন এডিশন হলে ফাঙ্গাল, ইট ইজ এডেড ফাঙ্গাল ইনফেকশন। তখন শরীরে কোনো জায়গা খালি থাকে না, এই দাঁতের গোলাকৃতি চাকরি হইতে হইতে এই চাকতি বাড়তে বাড়তে সারা গায়ে জাইরেট অ্যাপিয়ারেন্স হয়, এবং কখনো একটা ইরিথ্রোডার্মিক সোরিয়াসিসের মধ্যেও এটা হইতে পারে, এবং সারা গায়ে দাঁত ছড়িয়ে পড়ে। এটা শরীরের দাঁত কিন্তু বড় ভয়ানক। টিনিয়া কর্পোরা মানে শরীর, কর্পোরিস হলো ট্রাঙ্ক, ট্রাঙ্ক থেকে আরম্ভ করে পেট থেকে যে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এই শরীরের কর্পোরিস বা কর্পোরা, সেখানে দাঁতটা সব ল্যাটিন ওয়ার্ড, শরীরের দাঁত। এরপরে হাতের দাঁত। এই কারণে প্রকারভেদ সায়েন্টিস্টরা করছে, সব কটা ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট, একটু আলাদা ট্রিটমেন্ট করতে হয়। সেই জন্য এই স্থান ও প্রকারভেদ অনুসারে ট্রিটমেন্ট, এই জন্য এটাকে প্রকারভেদ অথবা ক্লাসিফিকেশন করা হয়েছে। নখের দাঁত, এই ফাঙ্গাস এত মাইটি শক্তিশালী জিনিস, এটা চুলকে ছাড়ে না, এটা নখকে ছাড়ে না, কারণ এটার মুখের ভিতরে হয়, মুখগহ্বরে হয়, এটা ইসোফেগাসে হয়, এটা যে কোনো জায়গায় হইতে পারে। কিন্তু আমরা আজকে আলোচনা করবো শুধুমাত্র ত্বকের উপরিভাগের দাঁত, যেটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন। হাতের থেকে, হাতের তালুতে হইতে পারে, হাতের পিঠে, হাতের পিছনে হইতে পারে, যেটা হ্যান্ড বলা হয়, হ্যান্ডে বলা হয়, এটাকে হ্যান্ডের মধ্যে রাখো, এটাকে টিনিয়া ম্যানাম বলা হয়। হাতের দাঁত, হাতের দাঁতের মধ্যে অনেক সময় হাত ফেটে যেতে পারে। একটা রোগী তার এক্সিমা, হাতে হ্যান্ড এক্সিমা, অথবা হাউস ওয়াইফ ডার্মাটাইটিস, যে মহিলারা কাজ করেন, গৃহবধূ অথবা কাজের মানুষ,
তাদের আঙ্গুলের ফাঁকে ঘা হয়ে যায়, আঙ্গুলের ফাঁকে ইন্টারডিজিটাল বলে টিনিয়া, ওখানে গিয়ে এটা এক দেখা দিচ্ছে। তারপর দেখা যাচ্ছে নখের দাগ। নখটা এত শক্ত একটা জিনিস, শেল বলা হয়, কোনো ওষুধ খেলেও আসতে পারে না, মলম লাগলে ভিতরে যায় না, অথচ ফাঙ্গাস এটা খেয়ে চৌচির করে ফেলে। ছোট্ট মাইটি একটা জিনিস, যার মধ্যে ক্লোরোফিল নাই, যে নড়াচড়া করে না, যে নীরবে নিবৃত্তে শুধু খেয়েই যায়। উই পোকা যেমন কাঠ খায়, সেইভাবে কিন্তু নখে খেয়ে ফেলে এই ফাঙ্গাস। নখে দাঁত দেখা দেয়, এটা টিনিয়া আঙ্গুইম বলা হয় ল্যাটিন ওয়ার্ডে। আর টিনিয়া ক্রুরিস এটা কিন্তু লুকানো দাঁত। দেখা গেল যে ভদ্রলোকের বাড়িতে হলে সে কিন্তু বললো না, ওয়াইফকে বললো না, বাচ্চাদের বললো না। কিছুদিন পরে দেখা গেল ওয়াইফের চুলকানো, ধরো বাচ্চাদের, ধীরে ধীরে এটা লুকানো দাঁত, এটা কেউ দেখে না। এটা থাকে গ্রয়নের মধ্যে কুচকিতে, যেটা উরু সন্ধিক্ষণে থাকে, তাই ওই যে ফাঁকে, এটা দেখা যায় না। কখনো এটা গ্লুটিয়ার পাটে চলে যেতে পারে। এটা শুধু যে উরু সন্ধিক্ষণে না, এটা বাটকে দেখা দিতে পারে, বাটক থেকে থাইতে যেতে পারে, হাঁটু পর্যন্ত নামতে পারে। এই দাঁতটা কিন্তু ভয়ানক, যেহেতু কাপড়ের ভিতরে থাকে, কেউ দেখে না। দেখা গেল এটা একটা দাঁত, কারোই শরীরে দাঁত নেই, কোথা থেকে আসলো, কারণ সোর্স তো লাগবে। সোর্স মিল্কম্যান হইতে পারে, অনেক দুধ নিয়ে বাড়িতে আসে, এই দুধ যে মিল্কম্যান নিয়ে আসে, সে কিন্তু গরু দুহায়, গরুর গায়ের মধ্যে দেখা গেল যে গরু দুহানোর সময় তার যে মেমারি গ্ল্যান্ড, ওই মেমার মধ্যে ফাঙ্গাস ছিল, ওই মিল্কম্যানের হাতে হইলো, সে হাতে নিয়ে ওই পাত্রের মধ্যে আসলো, পাত্র থেকে বোয়ার হাতে গেল, বোয়ার হাত থেকে সেটা আস্তে আস্তে হাড়ি পাতিল হয় বেগম সাহেবের হাতে, বেগম সাহেবের হাত থেকে সাহেবের হাতে, সাহেবের হাতে দেখা গেল এটা সন্তান সন্ততি হাতে চলে গেল। এটা একটা হয়। তারপর দেখা গেল যে দাঁতটা এই বাটকের মধ্যে হয়, একটি চেয়ারে বসলো, ওই চেয়ারে, ডাইনিং চেয়ারে বাবা বসছেন, একটু পরে ছেলে বসছে, ওই বাটকের মধ্যে সেই দাঁতটা চলে গেল, সেখান থেকে সংক্রমিত হয়ে যায়। বিছনায় বসলো, বিছনা থেকে ছড়াইতে পারে, মানে এমন পরিধি এটা সংক্রমিত হয়। মানে অনেকটা করোনা ভাইরাস যে ছড়ায় যাবে, দাঁতটা অনেক ওই রকম ছড়ায়। করোনা ভাইরাসটা যেমন এটা ভয়ানক, দাঁতটা ভয়ানক না। এটা এই জন্য ভয়ানক না, কারণ এটা মরণ বিধি না। ইট ইজ নট এ মরবিড ডিজিজ, ইট ইজ এ মরবিড ডিজিজ, নট এ মর্টাল ডিজিজ। মরবিড অর্থাৎ সাফারিং অনেক বেশি, বাট মর্টাল রেট ইজ ভেরি ভেরি লো। আনটিল আদারওয়াইজ এসোফেজিয়াল যদি না হয়, অথবা এটা যদি অ্যাসপারাগিলিস না হয়, তাহলে এতে মর্টাল হয় না, মানে মৃত্যু মুখে পতিত হয় না। এটা সুপারফিশিয়াল ফাঙ্গাস, কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হলে ব্যাকটেরিয়ামিয়া হইতে পারে, সেপ্টিসিমিয়া হইতে পারে, তখন যদি রোগীর খারাপ অবস্থা হয়। সেই জন্য দাঁত হলে খেয়াল রাখতে হবে, সংক্রমণটা এমন ভাবে ছড়ায় কেউ টেরই পাবে না, আর এটা দেখা যায় না, এটা একটা অদেখা জিনিস। এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, লো পাওয়ার মাইক্রোস্কোপ দেখা যায়, যদিও করোনা ভাইরাস দেখতে হলে আমাকে দেখতে হাই পাওয়ার মাইক্রোস্কোপে। যেহেতু করোনা ভাইরাসের প্রসঙ্গ আসছে, আমি ইদানিং দেখছি পোস্ট করোনা ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি হচ্ছে, বিকজ শরীরের মধ্যে সাইটোকাইন স্টর্ম হয়, শরীরের সাইটোকাইন সিস্টেমটাকে একটা ঝড় দেখা দেয়, এই ঝড়ের জন্য ইনফেকশন বেড়ে যায়, ইমিউনোসাপ্রেসিভ ডিজিজ। এখন অনেকের দেখা গেল পরিবারে 8 জনের ফাঙ্গাস, একজনের হয় নাই, তার মানে ইমিউনিটি বেশি। যার এই এগেইনস্ট দি পার্টিকুলার ফাঙ্গাস যদি ইমিউনিটি ল না হয়, তার কিন্তু এই ফাঙ্গাসটা হবে না। এই জন্য অনেকে বলবে এটা ছোঁয়াছে, আমার তো হয়নি। তার কারণ কি? that person is not susceptible to particular fungal strain। এইটা হবে, আরেকটা হবে তা না। যেমন করোনা ভাইরাসের কিন্তু স্ট্রেন অনেকগুলি, 5টা স্ট্রেন এখন পৃথিবীতে তারা বিস্তার লাভ করছে, একটা নয় আরেকটা হইতে পারে, এক করোনা ভাইরাস একবার নয় আরেকবার হইতে পারে। তাদেরও বিভিন্ন স্ট্রেন আছে, এক স্ট্রেন হলে অনেক অন্য স্ট্রেনই হইতে পারে। ফোকুলোসম আছে, সেখানে আমরা দেখতেছি মেন্টাফাইট আছে, অনেকগুলি আছে, রুব্রাম আছে, লট অফ চেঞ্জেস। কারণ এখানে দেখা যাচ্ছে এখন পৃথিবীতে বলা হয় 1500 স্পেসিস অফ ফাঙ্গাস নাও পৃথিবীতে থাকতেছে, 1500। অনলি ফিউ কজেস ডিজিজ। ওই ফিউ জ্বালাই আমরা বাঁচতেছি না, লক্ষ লক্ষ কোটি লোক সাফার করতেছে এই কয়েকটার জন্য। কিন্তু আরো অনেক ফাঙ্গাস আছে, তো যেগুলি রোগ করে। ফাঙ্গাস তো শুধু মানুষকে খায় না, শাকসবজিকে খায়, তরি তরকারি খায়, পশু পাখিরে খায়। ফাঙ্গাস যে কোনো প্রাণী হইতে পারে, এবং ফাঙ্গাস মাটিতেও থাকতে পারে। সয়েলের থাকে গোড়া খেয়ে দেখা গেল ওই প্ল্যান্টটার উৎপন্ন হচ্ছে না, বিকজ অফ ফাঙ্গাস। আমি ওই পরে কথা বলবো ফাঙ্গাল রেসিস্টেন্স নিয়ে। আচ্ছা, এরপরে আসলো পায়ের দাগ। পায়ে অ্যাথলেটস ফুট একটা বলা হয়, এটা আঙ্গুলের ফাঁকে হয়, এটা আবার ইআইবিও বলা হয়। তো এই যে ইরিচিওব্লাস্টোমাইসিস যারা হয় আঙ্গুলের ফাঁকে, এইটা হলো ইয়াংগেস্ট অফ দি ফাঙ্গাল ডিজিজ, যেটা রোমান সোলজারদের প্রথম হয়েছিল, আর্মিদের হয়। রোমান সোলজাররা যখন পৃথিবীর দিগ্বিজয় করে, ওই রোমান সোলজাররা বুট খুলতো না। বুট জুতা না খেলার কারণে এই যে কথা আমরা বললাম, যেখানে হিউমিড অ্যান্ড ওয়ার্ম প্লেসে হিউমিডিটির কারণে ওদের আঙ্গুলের ফাঁকে এই দাগটা রোমান সোলজার এই প্রথম পৃথিবীতে আনে। এটাকে বলা হয় টিনিয়া পেডিস, এই যে পায়ের দাগ। তো আমরা দেখলাম মাথার থেকে পা পর্যন্ত শরীরের কোনো জায়গায় কিন্তু এই ফাঙ্গাসটা ছাড়লো না, সব জায়গায়। আমরা দেখলাম এখন প্রকারভেদ বা ক্লাসিফিকেশন। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা দেখি যে মাথায় হয় কি হয়, মরা চামড়া। এখন বলি চামড়া মরে যাচ্ছে, কিন্তু মানুষ মরে না। চামড়াটা কি হয়? এই চামড়ার উপরে কেরাটিন লেয়ারটা, কারণ ফাঙ্গাস গ্রোথ অন কেরাটিন লেয়ার। ডাক্তার সাহেবরা খুব মনোযোগ দিয়ে শুনবেন,
ফাঙ্গাস গ্রোন অন ডেড কেরাটিন, কারণ ফাঙ্গাসের কি, ফাঙ্গাসের এফিনিটি টু দি ডেড টিস্যু, ইট মে বি ডেড প্ল্যান্ট, ইট মে বি ডেড অ্যানিমাল, ইট মে বি এ ড্রাই সয়েল, ড্রাই সয়েল যেখানে একটু ময়েশ্চার থাকবে সেখানে তারা গ্রো করবে, ডেড জিনিসের উপরে তারা গ্রো করে বেশি, মরা জিনিসের মানে শকুনের টাইপের, যারা মরাকে পছন্দ করে, কারণ যদি রক্তের সংস্পর্শে আসলে কিন্তু ফাঙ্গাস মারা যাবে। বিশেষ করে এই যে সুপারফিশিয়াল মাইক্রোসিস ব্লাডে যেতে পারে না, তবে ক্যান্ডিডিমিয়া হবে অনলি ক্যান্ডিডা ক্যান গো টু দি ব্লাড, এটাতে অনেকটা ব্যাকটেরিয়ামিয়া দেখা দিতে পারে ক্যান্ডিডাতে, অ্যাসপারাগিলোসিস হতে পারে এবং ডেথ হতে পারে অ্যাসপারাগিলোসিসে, এই ডিপ মাইক্রোসিস। কিন্তু সুপারফিশিয়াল ফাঙ্গাস কিন্তু রক্তের সংস্পর্শে আসবে না, আসলে এটা মারা যাবে, এটা ক্যারাটিন লেয়ারে থাকবে। এই জন্য মরা চামড়ার মধ্যে থাকে, কিছু মরা চামড়া খুশকি উঠবে যাকে মরা চামড়া বলা হয়, এবং চুল পরে দেখা যাচ্ছে মাথার চুল পড়তেছে, কালো কালো ছুপ হয়, কালো ছুপ এই জন্য বলা হচ্ছে একটা ফর্সা মানুষের অর্থাৎ সাদা চামড়ার তাদের লাল ছুপ হবে অথবা গোলাপি ছুপ হবে, আমাদের চামড়া যেহেতু ব্রাউনিশ এখানে ব্রাউন অথবা কালো ছুপ হবে, ছুপ মানে একটি দাগ লাল হয়, যে ফর্সা চামড়া লাল হয়, বিশেষ করে সাদা চামড়া লাল হয়, কালো চামড়ায় কালো হয়, ব্রাউন বেশি বলা হয়। আচ্ছা, চুলকানো এবং ফুলে যায়, জায়গাটা একটু ফ্লেভি হয়ে যায় এবং চুলকায়। এখন এই যে ডিসক্রিপশন তিন ধরনের, একটাকে বলা হয় টিনিয়া ক্যাপিটিস, যেটাকে বলে স্কুটুলা ফর্মেশন। স্কুটুলা অর্থের অর্থ আমব্রেলা, অর্থাৎ স্কিনের মধ্যে যে ছিদ্র থাকে, যে পোর থাকে অথবা যে হেয়ার রুট থাকে, হেয়ার রুট থেকে এটা উপরে আস্তে আস্তে ছাতার মতো আকার ধারণ করে, এই জন্য স্কুটুলা ফর্মেশন ড্রাই টাইপ অফ, এটাকে বলা হয় এই মাথার দাঁত অথবা টিনিয়া ক্যাপিটিস ড্রাই টাইপ, যেটা 1 নম্বর ছবি আমরা দেখতেছি, যে ছবিটা নাম্বার 1 দেখতেছি বাম দিকে আমরা দেখি প্রথম ছবিটা, যেটা ড্রাই, এটা হলো টিনিয়া ক্যাপিটিস, কি এটা ড্রাই টাইপের, এটাকে স্কুটুলা ফর্মেশন বলা হয় অথবা স্কুটুলা টাইপ, এটাকে ফেবাস ফাঙ্গাস বলা হয়, ফেবাস ফাঙ্গাস ড্রাই। এরপর হলো কেরিয়ন টাইপ অফ ফাঙ্গাস। কেরিয়ন হলো এখানে একটু আগে আমরা বলছি ফুলে যায়, চুলকানো হয়, পুঁজ হতে পারে, এই যে জিনিসটা হলো এই দাগটা, এটাকে আমরা বলি কেরিয়ন। কেরিয়নে বলে বগি অ্যাপিয়ারেন্স, বগি মানে চাপ দিলে এটাকে নরম নরম লাগবে, যেমন বাম দিকে যেটা আমরা বলছি স্কুটুলা ফর্মেশন, এটা কিন্তু ড্রাই হবে, আর যদি যেটা আমরা দেখি নরম, এটা হলো কেরিয়ন। তো কেরিয়নে যেটা হয়, এই কেরিয়নে যে পরিস্থিতিটা হয়, এই কেরিয়নে শুধুমাত্র চুল খায় না, ও স্কিনটা খেয়ে এখানে একটা পার্মানেন্ট স্কার হতে পারে অথবা পার্মানেন্ট একটা সাইকিয়াট্রিক অ্যালোপেসি হতে পারে, এই ধরনের এই দাঁতের মধ্যে, যেটাকে বলা হয় কেরিয়ন টাইপ অফ টিনিয়া ক্যাপিটিস। নেক্সটে দেখতেছি একটা, এটাকে বলা হয় ব্ল্যাক ডট, কালো কালো ফুটা দেখতেছি আমরা এই ছবির মধ্যে, ব্ল্যাক ডট, কালো কালো ফুটা দেখছি ব্ল্যাক ডট। ওই ব্ল্যাক ডট যেখানে দেখতেছি, এই ডটটার মধ্যে যে জিনিসগুলি দেখতে পাচ্ছি আমরা, একটা ডট যদি আপনারা হাত দিয়ে আমরা দেখতে চাই, এখানে ব্ল্যাক ডট, ওই ব্ল্যাক ডটের মধ্যে হয় কি, এখানে ফাঙ্গাসটা নিচে এই চুলের মাথা যে গোড়া ইয়েটা খেয়ে ফেলে, মাথা না, অন্য জায়গায় গোড়া খায়, এখানে দেখলে উপরে জিনিসটা খেয়ে ফেলেছে, অর্থাৎ দি রুট অফ দি হেয়ার, শেফট অফ দি হেয়ার ডেস্ট্রয়েড বাই দি ফাঙ্গাল ইনফেকশন। কিভাবে ডিস্ট্রয় করে? লাইক একটা রশি দিয়ে যেটা গড়িকে একটা গাছকে পেঁচানো হয় এবং গাছ বড় হইতে থাকে, ধীরে ধীরে দেখা যাচ্ছে কি হয়, ওই গাছের রশিটা ভিতরে চলে যাচ্ছে আর গাছটা চিকন হয়ে যাচ্ছে এবং এই গাছটা মরে যাচ্ছে। এইভাবে এখানে হয় কি, যে হাইফি অফ দি ফাঙ্গাস, এই হাইফিটা করে কি, এই সুতার মতো জিনিস, এটা জিনিসটা ওই ফিলামেন্ট এই চুলকে জড়িয়ে ধরার কারণে ওই চুলের মধ্যে যে ফিলামেন্টগুলি ডাই হয়ে যায়, ডেড হওয়ার কারণে এই চুলটা ব্রিটিল হয়ে যায়, এই কারণ ভেঙে যায়, এই জন্য কালো কালো ডট দেখা যায়, এটা ব্ল্যাক ডট টিনিয়া ক্যাপিটিস বলা হয়। 1 নম্বর দেখছি আমরা স্কুটুলা ফেবাস ফাঙ্গাস, তারপর কেরিয়ন, তার ব্ল্যাক ডট, এই 3 প্রকার মাথার মধ্যে। এটা সবচেয়ে বেশি হয় গ্রামে গঞ্জে, পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এই জিনিসটা আমরা দেখতে পাই। স্কুল হেলথে আমি দেখছি, ইরানে কাজ করছি আমি, স্কুলের মধ্যে স্কুল হেলথে এই ধরনের দেখা যাচ্ছে একজনের থেকে একজন এটা ছোঁয়াচে হচ্ছে, এবং মাথায় ফাঙ্গাসটা স্কুল স্টুডেন্টদের বাচ্চাদের বেশি হয়, দেখা যাচ্ছে বাচ্চাদের এই ফাঙ্গাসটা সাধারণত বেশি দেখা যায়, এই যে মাথায় যেটা চুলের মধ্যে হয়। এটা হয় কি, চুলের গোড়ার থেকে উপর দিয়ে এসে একটা সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়, যাকে অ্যাডান্স ফ্রিঞ্জ বলা হয়, অ্যাডান্স ফ্রিঞ্জ, সুন্দর জিনিস, দেখতে খুব সুন্দর। সুন্দর কার জন্য? এটা ডাক্তাররা দেখে, বাহ বিউটিফুল, বাট নট বিউটিফুল ফর দি পেশেন্ট, বিউটিফুল ফর দি ডক্টর টু আন্ডারস্ট্যান্ড এন্ড ফাইন্ড আউট দি ডিজিজ। আমাদের রফসা ছিলেন একজন কার্ডিওলজিস্ট, উনি বলেন কাম এন্ড সি বিউটিফুল মার্ডার, বিউটিফুল মারমার। তখন রুগী বলে, স্যার আপনার জন্য বিউটিফুল, আমার জন্য তো টিউটিফুল, আমি তো মারা যাচ্ছি আমার হার্ট ডিজিজের জন্য। তো এটা বিউটিফুল ফর দি ডক্টরস বাট নট ফর দি পেশেন্ট। বিউটিফুল এই জন্য মনে রাখার জন্য, শেখার জন্য, জানার জন্য। তাই এই কথাগুলি আমি বললাম, আমাদের যেন সবাই মনে থাকে এই ছবিগুলি। মেডিকেল সায়েন্স ইজ এ সায়েন্স, এটা এমন এক সায়েন্স যেটা চলমান, এই সায়েন্স কিন্তু পরিবর্তনশীল, এইটা চলতেই থাকবে। আর আমাদের ডার্মাটোলজি ভিজুয়াল সায়েন্স,
এটা দেখবেন, সি, সে অ্যান্ড ডায়াগনোস অ্যান্ড ডু দি ট্রিটমেন্ট। এটা দেখেই ডায়াগনোস করতে হবে। এই জন্য শার্প আই দরকার, এটাকে বলা হয় ক্লিনিক্যাল আই শুড বি ভেরি শার্প ইন ডার্মাটোলজি। তাই এই ছবিগুলি দেখেন, এই জন্য অ্যাটলাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটলাস দেখবেন, কারণ সব রোগ তো জীবনে দেখা হয় না। মনরোজি নামে রোগ জীবনে একবার আমি দেখছি, ভেরি রেয়ার। আমার প্রফেসর যিনি 90 বছর বয়সে মারা গেছেন, উনি 83 বছর বয়সে সেকেন্ড ডিজিজ দেখছেন। এরকম কিন্তু এমন রোগ আছে জীবনে দেখা যাবে না। যখন যে রোগ দেখবেন এটাকে ফটোগ্রাফি করবেন, নট টু ইউর স্মার্টফোন, নট টু ইউর মোবাইল, বাট টু ইউর ব্রেইন। ফটোগ্রাফিক ব্রেইন করে ব্রেইনের ছবি তুললেন, দেখলে যেন চিনতে পারেন। সো নেক্সট স্লাইড প্লিজ। এখন দেখতেছি আমরা, এটা টিনিয়া ফেসি বলা হয়, মুখে দাঁত। এই মুখের মধ্যে দাঁতটা একটা ছোট্ট ফুলের মতো, হয়তো ওর খালার দাঁত ছিল, চাচির দাঁত ছিল, অথবা ওর কোনো মায়ের ছিল, অথবা কেউ আদর করছে বাচ্চাটাকে। আদর করার পরে ওনার দাঁতটা ওকে দিয়ে গেছে, মানে একটা ফাইভে লেগে গেছে, ওই বাচ্চাটার দাঁতটা হয়েছে। কারণ কোথা থেকে আসছে? কোনো মানুষের কাছে ডাইরেক্ট হলে এটাকে বলা হয় অ্যানথ্রোপোফিলিক, মানে মানুষের কাছ থেকে মানুষের যেটা হয় অ্যানথ্রোপোফিলিক, এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট। এই যে কন্টাজিয়াস ডিজিজ বলে, ইনফেকশাস ডিজিজ চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কন্টাজিয়াস ডিজিজ স্কিন, কন্ট্যাক্ট থেকে হচ্ছে। এই যে আমরা দেখছি কন্ট্যাক্ট থেকে এই বাচ্চাটার এই জিনিসটা কি দেখছি, লাল, গোলাপি অথবা বাদামি রঙের গোলাকার ক্ষত, চুলকানি, অন্য দাঁতের মতোই ফেসি চুলকানি হবে। চুলকানির উপসর্গের কারণে বাচ্চারা বাবাকে মাকে বলবে যে আমার জানি কি এখানে একটা দেখা যাচ্ছে। এটা চোখের পর্যন্ত, চোখের পাপড়ি পর্যন্ত গেল, এটা কিন্তু ভিতরে যাবে না আনটিল, যদি চোখের পানি কিন্তু এটাকে মেরে ফেলবে, যেতে পারবে না, বিকজ ইট ইজ নট এ ডিপ মাইকোসিস, ইট ইজ সুপারফিশিয়াল মাইকোসিস। এটা শুধু ডেড ক্যারাটিন লেয়ারের উপরে থাকবে। রোগ এই অবস্থায় রোগী প্রথমেই বলবে ডাক্তার সাহেব চোখের ডাক্তারের কাছে যাই। এরকম ঘটনা হয়েছে, এরকম দাঁত দেখে গেছে নিশ্চয়ই চোখের রোগ, গেছে আই স্পেশালিস্টের কাছে। এই জন্য আমাদের জেনারেল ফিজিশিয়ানদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল, জেনারেল ফিজিশিয়ান যারা, তাদের বুঝতে হবে যে এটা কার কাছে রেফার করবে। দেখা গেল চোখে হইলো সেভেরিক ব্লেফারাইটিস উইথ টিনিয়া ফেসি, সে চলে চক্ষু ডাক্তারের কাছে, চক্ষু ডাক্তার হয়তো স্টেরয়েড ড্রপ দিলেন, এটা বেড়ে গেল। এই জন্য প্রপার ডায়াগনোসিস ইম্পর্টেন্ট ফর দি পেশেন্ট, ফর দি ডক্টর। আমরা এটা কোথায় পাঠাবো? এই গো টু এ ডার্মাটোলজি। তারপরে চোখে যদি অন্য, আমরা চোখ দেখবো, চোখে যদি কোনো কিছু থাকে ডেফিনেটলি আই স্পেশালিস্ট দেখবেন। কিন্তু মনে রাখতে হবে টিনিয়া কর্পোরিস অর টিনিয়া ফেসি, ইট লিভস অ্যান্ড ডাই অন ডেড ক্যারাটিন। ও ডেড ক্যারাটিন দেয়ারকে খায়, ও বাইরে গেলে বাঁচবে না, অতএব সে চোখের ভিতরে যাবে না এই অবস্থায়, আনটিল ডিপ মাইকোসিস। এটা, এবং এই ফাঙ্গাস কখনো প্রশ্ন আসতে পারে, এটা কি কখনো ডিপ মাইকোসিস, এটাকে মিউটেট করতে পারে না? এটা মিউটেশন করে ডিপ মাইকোসিস হইতে পারে না, কারণ মিউটেট করে একটা মেমথ হাতি হইতে পারে, মেমথ বিড়াল হইতে পারবে না। মানে মিউটেশন একটা বিশেষ প্রকার বলছে, ভাইরাস মিউটেশন করে একটা ভাইরাসের মিউটেশন ভাইরাসই থাকবে, সে কোনো ব্যাকটেরিয়া হইতে পারবে না। এই জন্য কিউটিনিয়ার যে ফাঙ্গাসটা, সে কিন্তু ডিপ মাইকোসিস মিউটেশনে আসবে না, তার প্রকার চেঞ্জ করবে, তার আকার চেঞ্জ করবে, তা এমন ভাবে চেঞ্জ করে যেন ওষুধে কাজ না করে। তো এখানে দেখতেছি আমরা, হয়তো গোলাপি, হয়তো লালটা আমাদের স্কিনে কমই দেখা যায়, অনেক ফসা স্কিনে দেখা যেতে পারে, গোলাপিটা আমাদের স্কিনে দেখা যায়, এটা আমি কিছু ছবিতে দেখাবো আপনাদেরকে। বাদামি রংটাই সবচেয়ে বেশি আমাদের স্কিনে দেখা যায়, এটা আমরা দেখতেছি অনেকটা বাদামি রঙের, যেমন আমরা যদি যেটাকে বলি চীনা বাদাম, অনেকটা বাদামি রঙের দেখতেছি, গোলাকার ক্ষত এবং চুলকানি। এই বাচ্চাটা তার চুলকানি নিয়ে যাবে এবং আস্তে 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 ছড়াবে, চুলে যেতে পারে, মুখে যেতে পারে, গলায় যেতে পারে, হাতে যখন চুলকাবে হাত থেকে অন্য জায়গায় যাবে। এইভাবে দাঁতগুলি একটার পর একটা দেখতেছি। এবারে বিশেষ করে এই জন্য প্রয়োজন যে ক্লাসিফিকেশন সায়েন্টিস্টরা করে গেছেন আমাদের পূর্বপুরুষরা, এই জন্য, কারণ এক এক জায়গায় কোথায় মলম, কোথায় দিতে হয় লোশন, কোথায় দিতে হয় শ্যাম্পু, কোথায় দিতে হয় পাউডার, এইরকম ডাক্তারই কিন্তু অন্য সাবজেক্টে নাই। স্কিনে যে ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে বিভিন্ন ধরনের, তাই ইট ইজ এ ভেরি ডাইভার্সিফাইড সাবজেক্ট। স্কিন ইজ দি লার্জেস্ট অর্গান, রোগ নাম্বার অফ দ্য লার্জেস্ট নাম্বার আছে, এবং এর ট্রিটমেন্ট অনেক প্রকার। সো নেক্সট স্লাইড প্লিজ। এখন আসি দাড়িতে দাঁত। এই দাড়ির দাঁতটা কিন্তু দাড়ি দাঁত না, দাড়িতে দাঁত, এটা আসে বারবার সব থেকে। এটা ওই যে যেমন এই ছেলেটা, ও শেভ করো কোথায় তুমি বাবু, বলে আমি সেলুন ছাড়া শেভ করি না, আমার নিজস্ব বারবার আছে। তো নিজস্ব বারবার তো বারবার আরেকজনের শেভ করে, একটা না, বারবার নিজস্ব মানে কি, সে তো শুধু ওনার শেভ করে না, তো অন্য মানুষের শেভ করে। এমন না যে ওনারে শেভ করে আর সারাদিন ডাক্তারি করে, তা তো না। এই জন্য তার যে যন্ত্রপাতিগুলি তার থেকে ছড়াই, জন্য বারবার বলে টিনিয়া বারবি বলা হয়। টিনিয়া, এটা ইংলিশ নাম, টিনিয়া বারবি বলা হয়। অনেকে টিনিয়াসিস বলে, টিনিয়াসিস রং টার্ম। আমাদের যখন বাংলাদেশে আসলাম দেখলাম অনেকে টিনিয়াসিস লিখতেছে। টিনিয়াসিস, আমি একটা সেমিনারে বললাম টিনিয়াসিস টার্ম ইজ রং টার্ম। আমাকে অনেকে প্রতিরোধ করলেন। যাই হোক, পরবর্তী কালে যখন আমি একটা প্রমাণ দিলাম, টিনিয়াসিস ইজ টাইপ 1, টিনিয়া সেজিনেটাম সোলিয়াম হেমানোপসিস নানা, ওই ধরনের জিনিসকে বলা হয়
টিনিয়াসিস, বাট নট দিস ফাঙ্গাল ইনফেকশন ইজ নট টিনিয়াসিস, এটা টিনিয়া ইনফেকশন। তো দাড়ি গোপ চুলের আড়ালে, এটা চুলের ভিতরে সংক্রমিত হয়, চুলের আড়ালে আস্তে আস্তে সংক্রমিত হয়। এবং এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এক স্বচ্ছ তরল পদার্থ আছে, এই স্বচ্ছ তরল পদার্থ পরবর্তীতে হলুদ রং ধারণ করে। হলুদ দেখার পরে অনেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কারণ এটা ইনফেকশন। নো, এটা কি সেবাম। সেবাম অনেকটা হলুদ রং দেখা দেয়, এটাকে সেবাম আসে এই জন্য একটা ফ্লুইড, দেয়ার মে বি সাম ফ্লুইড কাম উই ফ্রম দি হেয়ার রুট। দিস ইজ তরল পদার্থ, যেটাকে আমরা বলতেছি দিস ইজ সিক্রেশন ফ্রম দি হেয়ার রুট। এবং নেক্সট পরবর্তীতে ইট মে বি পাস্টুলার অপরচুনিটিস, স্যাপ্রোফাইট, ইভেন অথবা স্টেফাইলোকাস মে কাম সেকেন্ডারি ইনফেকশন, তখন এটা পুজ হইতে পারে। উই হ্যাভ টু কনফার্ম whether it is secretion or normal secretion in the body or it is a pus. এবং পরবর্তীতে ফুরা, যেটাকে ফারাঙ্কুল বলা হয়, ফারাঙ্কুলোসিস, আলটিমেটলি ডায়াবেটিস কার্বাঙ্কল, মানে এই স্কিনের রোগ একটা থেকে আরেকটা হয়। এবং এখানে তীব্র চুলকানো হবে, দাড়িতে চুলকানো হবে, নামাজের সময় দাড়ি চুলকাবে, দাড়ি টানবে এবং আস্তে আস্তে দাড়ি পড়তে থাকবে, ঝরে পড়ে থাকবে পাশের দাড়ি, কারণ এটা হেয়ার রুট ইনফেকশন, এই রুট থেকে দাড়িটা পড়ে যেতে পারে। এই জন্য রোগী অনেক সময় আসে যে আমার দাড়িটা পড়ে যাচ্ছে, এই জন্য টিনিয়া বারবি, এটা তার চিন্তা না, এটা ফাঙ্গাস, দাড়ি পড়ে যাচ্ছে। অতএব দাড়ির দাঁত কিন্তু খুব মুশকিল, যাদের দাড়ি থাকে তাদের বেশি হয়, যাদের দাড়ি না থাকে, দাড়ি নেই, একটা বাচ্চা ছেলে, তার কিন্তু টিনিয়া বারবি হবে না, কারণ এটা মেইনলি ইট ইনফেক্ট দি হেয়ার রুট, come from the barber shop, but it infect the hair root, mainly beard. তো এই দাগটা আমরা দেখতেছি মুখের মধ্যে হচ্ছে, এবং এখানে কিন্তু অনেক চুলকানো হবে, ইট ইজ ডিপ রুটেড, কারণ চুলে বেশি চুলকানো বেশি হয়, মাথায় চুলকানো হয়। এই জন্য খেয়াল করতে হবে যে অন্য কিছু এক্সিমা কিনা, এটা সোরিয়াসিস কিনা, উই হ্যাভ টু ডায়াগনোজ প্রপারলি। কারণ যদি আমরা ছত্রাকের মধ্যে ওষুধ দেই, কিসের ওষুধ দেই, ছত্রাক হলে ওষুধ দিলাম দাউদের, তখন এটা ভালো হবে না। আর এখানে দেখা গেল ছত্রাক হলে আমরা এক্সিমার ওষুধ, তো এটা কি হলো, আমি রোগীদের বলে স্যার ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন বা কম্পাউন্ডার ওষুধে আমার তো রক্ত বাড়তেছে। মানে বাড়তেছে কেন? কারণ আপনার লাগছে আগুন ঢালছে কেরোসিন, তো কেরোসিন আগুন বাড়বেই। আপনার ঢালার কথা পানি ঢালে নাই, ভুলে কেরোসিন দিয়ে দিয়েছেন, কেরোসিন দেখতে পানির মতোই, সাদা কেরোসিন পানির মতো, ডাক্তার সাহেব খেয়াল করতে পারেন নাই বা কম্পাউন্ডার বুঝে নাই, এই জন্য আমি তো বলতে পারি না কারণ। তো আমি বলি এটা হয়তো ওনার ভুল না, এটা কোনো কারণে এটা ভুল হয়ে গেছে, কিন্তু আপনার এটা ভুল জিনিস দেওয়া হচ্ছে, এই জন্য বাড়তেছে। আগুন পানির পরিবর্তে কেরোসিন দেওয়া, এই জন্য ওষুধ ঠিক মতো দিতে হবে। আর যখন একটা রোগ ওষুধে কমবে না, তখন আমাকে বুঝতে হবে আই এম রং। আমি ডাক্তার হিসেবে আই হ্যাভ টু অ্যাসেস মাইসেলফ। ডাক্তার সাহেব মনে দিয়েছিলেন যে আমাকে অ্যাসেস করার জন্য আই মাস্ট অ্যাসেস মাইসেলফ। সিএমই নামে একটা জিনিস আছে ডাক্তারিতে, কন্টিনিউড মেডিকেল এডুকেশন, এটার কোনো শেষ নাই, শিকার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, অন্তহীন। অতএব মেডিকেল সায়েন্সে কিন্তু জানার কোনো শেষ নাই। অতএব এই জিনিসটা বুঝতে হবে। যদি সেকেন্ড আইসে রোগী বলে ডাক্তার সাহেব আমার রক্ত বাড়তেছে, তখন চিন্তা করতে হবে এম আই রং। তখন আপনি বই খুলতে পারেন, চিন্তা করে রোগীকে বলেন ভাই একটু কালকে আসেন না টেস্ট দিয়ে দিই, একদিন সময় নেন, পরের দিন আপনি চিন্তা ভাবনা করে আবার ওষুধ দেন। অতএব আমাদেরকে আমি ভুল করতেছি সবসময় মনে করতে হবে আই মে বি রং, আই এম নট অলওয়েজ রাইট। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সব ডাক্তার সাথে বলি, আমাদের প্রফেসর এমন খান স্যার বলতেন, উনি যখন প্রথম আসলেন ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমরা তখন ছাত্র 5th ইয়ারে, তো উনি বললেন উই লার্ন থ্রু আওয়ার মিস্টেক, আমরা ভুল থেকে শিখি। অতএব আমাদের শেখার জন্য, এবং ডাক্তারির মতো এত ভুল কোথায় হয় না, ডাক্তার ভুল চিকিৎসা দেয়, ইট ইজ নর্মাল থিং। এটা কিন্তু আমাদের অপমান হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, লজ্জারও কিছু নাই, কারণ ডাক্তারি এভার চেঞ্জিং, আর এভার চেঞ্জিং ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সবাই কিন্তু মিউটেট করে, চেঞ্জ করে। এই জন্য আমাদের ট্রিটমেন্ট অনেক সময় আসল ট্রিটমেন্ট ভুল হইতে পারে। সেই জন্য উই মাস্ট অ্যাডমিট ইট, উই মাস্ট ফেস দিস কনসিকুয়েন্সেস। তো নেক্সট প্রাইজ প্লিজ। এইটা দেখেন, যেটাকে বলা হয় কর্পোরেট, শরীরের দাঁত, জাইরেট অ্যাপিয়ারেন্স। এটা অনেকটা ম্যাপের মতো যাচ্ছে বন ফায়ারের মতো, এই আগুন ছড়াচ্ছে। এটার মেইন কারণ এই রোগীটাকে কি করলো, হয়তো কোনো ধরনের স্টেরয়েড ইউজ করা হয়েছে, কোনো ধরনের স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়েছে এই রোগীতে কোনো কিছু, বা ওই রোগীটা ইমিউনোসাপ্রেস, ওর ডায়াবেটিস থাকতে পারে, ওর কার্সিনোমা থাকতে পারে, ওর সার্কোমা থাকতে পারে, ওর কোনো ভাইরাল ইনফেকশন থাকতে পারে, ওর ইন্টারনেট কোনো ডিজিজ থাকতে পারে, ওর পেনকেরাইটিস থাকতে পারে, ওর কোনো থ্রোট ইনফেকশন থাকতে পারে, ওর কোনো একটা সেকেন্ডারি কিছু আছে, যে কারণে ছত্রাক এমন ভাবে সারা গায়ে ছড়িয়েছে। লাল, গোলাপি, ধূসর, যে রং চান রং পাবেন। এইখানে দেখতেছি আমরা লাল রং, এবং কোনো জায়গায় দেখতেছি গোলাপি রং, কোনো জায়গায় দেখছি কিছু ধূসর দেখা যাচ্ছে কোনো জায়গায়, এবং গোলাকৃতি। গোল সিস্টেম নাই, গোল আছে, পৃথিবী গোল, চন্দ্র গোল, সূর্য গোল, সবই গোল। গোলের মধ্যে কিন্তু আমরা গোলপাক খাচ্ছি। এবং ব্ল্যাক হোল গোল, যে ব্ল্যাক হোল খেয়ে ফেলছে পৃথিবীর বড় গ্রহ নক্ষত্র, গোলের মধ্যে আছে। এবং করোনা ভাইরাসও গোল, করোনা ভাইরাস রাউন্ড।
এবং গোলেই কিন্তু পৃথিবীতে খেয়ে দিচ্ছে। এবং আমরা ফুটবল খেলা খাইয়ে গোল, এই গোলের মধ্যেই আসি আমরা, সব জায়গায় গোল। তাই আমরা দেখছি চুলকানির মধ্যে ছড়াচ্ছে। কখনো কখনো পুঁজ হইতে পারে। পুঁজ কখন হবে? যদি সেকেন্ডারি কোনো অর্গানিজম থাকে, স্টেফিলোকাস, ইপিডার্মিডিস বা কোনো ধরনের অর্গানিজম থাকলে তখন এটা পুঁজ হইতে পারে। এটা কখন হবে? যখন চুলকানোর কারণে নিজের নখ থেকে, নিজের শরীর থেকে নিজের কি হইতে পারে, নিজের শরীর থেকে নিজে সংক্রমিত হইতে পারে। এটা অন্য কারো কাছ থেকে আসে নাই। অতএব এই শরীরে নিজের শরীর থেকে নিজে সংক্রমিত হয়, এটা কিন্তু বাইরের থেকে আসে নাই, ভিতরের থেকে আসছে। এটাকে টিনিয়া কর্পোরিস বলা হবে, ট্রাঙ্ক ব্যাক এই জায়গায়। গ্লুটিয়াল রিজনে গেলে আমরা কিউরিসিম চলে যাবে, গ্লুটিয়াল মধ্যে ভাগ করা আছে, এটা আপনার বই পড়লে দেখবেন কোন এরা। এটা এত ইম্পর্টেন্ট বেশি না, ইম্পর্টেন্ট হলো ওষুধ দেওয়ার সময় চিন্তা করতে হবে কোন ওষুধ কোন জায়গায় কখন প্রয়োগ করবো, এটা ইম্পর্টেন্ট। যেটা যেখানে সেটা দিতে হবে। টুপি মাথায় পড়তে হবে, জুতা পায়ে পড়তে হবে। মুখোশ আমরা কোথায় পরবো? আমাদের যে মাস্কটা, এটা নাকে মুখে পড়তে, মাথায় বলে লাভ হবে না, চোখে পড়ে লাভ হবে না। অতএব কোথায় কোনটা কখন দিতে হবে এটা কে নির্ণয় করবে? ডায়াগনোস। ডাক্তারকে আমি বলি 5টা ডি। এ ডক্টর নাম্বার 1 ডি, পার্টিকুলার কি উইল ওপেন দি পার্টিকুলার লক। একটা নির্দিষ্ট চাবি খুলবে সেই তালা, যে তালা কাজে লাগবে। এবং পার্টিকুলার ওষুধ দিতে হবে। যেমন নাম্বার 1 আমরা ডায়াগনোসিস করি, ডিজিজ মাস্ট বি প্রপার। উই আর এ ডক্টর মাস্ট বি এ পাস করা ডাক্তার, নাম্বার 1 ডি। নাম্বার 2 ডি, এ ডক্টর মাস্ট ডায়াগনোস এ ডিজিজ প্রপারলি। নেক্সট, এ ড্রাগ মাস্ট বি চুজেন ভেরি প্রপারলি, নাম্বার 3 ডি। এই ডিটা হলো যে আমার ড্রাগ, শুধু ড্রাগ দিলে হবে না। কেন অ্যান্টিবায়োটিক দিলাম 2 দিন, তো 2 দিন অ্যান্টিবায়োটিক কি হবে? ভালো হবে না। এটা ডিউরেশন, নাম্বার ডি, ডিউরেশন অফ দ্য ডোজ। ডোজটা কত দিব? দরকার 500 মিলিগ্রাম, দিলাম আমরা 100 মিলিগ্রাম, কাজ হবে না, এটা রেসিস্টেন্স ডেভেলপ করবে। তখন আমরা একটা পার্টিকুলার ডোজ, অ্যানাদার ডি। এন্ড লাস্ট ডি দি ডিউরেশন। এই ডিউরেশন যদি ঠিক হয় যে আমি 5 দিন, 7 দিন, 10 দিন, আমাদের সবচেয়ে ফেলিওর হচ্ছে ফাঙ্গাল ডিজিজ, এখন ইনফেকশন ছড়িয়ে যাচ্ছে বিকজ অফ দি ডিউরেশন শর্ট হচ্ছে ট্রিটমেন্টে। তো আমরা চেষ্টা করবো ডিউরেশনটাকে ঠিক রেখে ট্রিটমেন্ট দিতে। এইটা ইজিক্যাল টু, আমি একটা রেজিনা বই আছে, এটা দেখবেন, ইজিক্যাল টু সি। নাম্বার 1 সি, রুগী কি চায় আমার কাছে? কন্ট্রোল অর কিওর, এই দুইটার একটা রুগী আমাদেরকে প্রেজেন্ট করবে রোগ, আমরা দিব তাকে কি দিব? কন্ট্রোল অর কিওর। এটা দিতে হবে, নাহলে তো রুগী আপনার কাছ থেকে আসবে না বা রুগী খুশি হবে না। তাই রুগী খুশি করার জন্য, আমার স্যাটিসফ্যাকশনের জন্য, আল্লাহর স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের দরকার হলে আমরা কি করব? এই জিনিসটাকে এমন ভাবে করব যেন এটা পার্টিকুলার কি, যেমন বলা হয় নামাজ ও সালাতু মিফতাহুল জান্নাহ। তো সব নামাজ দিয়ে কিন্তু চাবি দিয়েছি, বেহেশতের তালা খুলবে না। পার্টিকুলার নামাজ লাগবে যেটা কবুল নামাজ, এবং এখানেও কবুল রোগ লাগবে, যে ড্রাগটা, যে চাবিটা এখানে কাজে লাগবে। অতএব আমরা খেয়াল করবো প্রত্যেকটা জিনিস। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এরপরে হলো হাতের দাঁত। দেখেন এটা হাতের 2টা পৃষ্ঠা, একটা হলো হাতের তালু, একটা হাতের পৃষ্ঠ। 2 জায়গায় কিন্তু শুষ্ক, হাতের তালু ফেটে যাবে এবং হাতের গ্ল্যাবারাস স্কিনটা অতি সহজে ফেটে যায়, কারণ এখানে স্কিনটা সব থাকে না, এই জন্য এতে ক্র্যাক দেখা দেয়। পিছনে লাল, গোলাপি, ধূসর রং কিন্তু সব এক। ডার্মাটোলজি যে ভেরি ইম্পর্টেন্ট ইজ কালার, ক্রোমোলজি সায়েন্স অফ কালার। অতএব আমরা যদি ক্রোমোলজি জানি, ডায়াগনোসিস ভেরি ভেরি নাইস। কারণ যেমন হেলিওট্রপিক হিউ একটা বলা হয় কিসে? ডার্মাটোমাইসিটিস। কিন্তু হেলিওট্রপি না বুঝি, হোয়াট ইজ হেলিওট্রপ? হেলিওট্রপ ইজ ব্রিটিশ ফ্লাওয়ার, এটার রং কি না জানলে বলতে পারবো না। এইখানে যে আমরা গোলাপি রং না বুঝি, গোলাপি বলে কোচ্চা রং, তাইলে হবে না, সবুজ রং বল না। ধূসর কালারটা কি আমরা যদি না জানি, যে এটা ছাই রং, আমাদের বুঝতে হবে। খয়েরি রং কোনটা, এটা আমাদের বুঝতে হবে, যে চকোলেট কালার বা খয়ের রং আসছে, খয়ের খায় পানির সঙ্গে থেকে, খয়েরি রং। এবং গোলাকার সংক্রমণ, ভেরি ইম্পর্টেন্ট। এগেইন গোলাকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। একটা প্রগ্রেসিং বর্ডার এন্ড রিগ্রেসিং সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনোস টিনিয়া কর্পোরিস অর এনি টিনিয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট, গোলের মধ্যে থাকতে হবে। নেক্সট প্লিজ। জাস্ট লুক এট দি নেইল। নেইল ইজ এ ভেরি হার্ড অর্গান। এই নখ কিন্তু সহজ অর্গান না। পানিতে সারাদিন ভিজে রাখলে নখ কিন্তু এটা নরম হবে না, এই নখটা পচবে না, এই নখটা নষ্ট হবে না, নখে পানি ডালে ঢুকবে না, তেল ঢাকলে ঢুকবে না নখে। কিন্তু এখানে দেখালো এক বা একাধিক নখে, আঙ্গুলের নখে একই সঙ্গে ঢুকতে পারে। এটা পায়ে হইতে পারে, হাতে হইতে পারে। নখের গোড়াটা ফুলতে পারে, এর থেকে লালচে, কালো, হলুদ। এখানে একটা জিনিস হলো, এই নখ কিন্তু আবার কালো এবং হলুদ হইতে পারে, সবুজ রং। যখন সবুজ রং আসবে দেখবেন এই চিনি আঙ্গুলে, তখন বুঝতে হবে সেকেন্ডারি একটা ব্যাকটেরিয়া গ্রো করছে, একটা ব্যাকটেরিয়া গ্রো করছে, সবুজ রং হইতে পারে। আক্রান্ত রং, যেটার নাম হলো সিউডোমোনাস। যেটা বলে, এটাকে বলা হয় গ্রিন নেইল সিনড্রোম, সিউডোমোনাস ইনফেকশন। একজন খুব বিত্তশালী লোককে আমাদের ডাক্তার সাহেব দেখলেন, ফাঙ্গাসের ট্রিটমেন্ট দিলেন, উনি ভালো হইলেন না। উনি হইচই করলেন, আমি ঢাকা আসার, উনি আমাকে দেখেন অনলাইন,
আমি বললাম আপনার তো ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পরে মোটামুটি 7 দিনের মধ্যে ওই সবুজটা চলে গেল। উনি বলেন যে মহান ডাক্তার কি ব্যাপার? আমি বললাম না, আপনার কি ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াকে ট্রিটমেন্ট করতে হবে। তাই আমাদের জানতে হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়া আছে নাকি। আক্রান্ত নখের আঙ্গুল ফুলতে পারে, নখটা ভঙ্গুর ব্রিটিল হয়ে যায়, ব্রিটিল অল্প দিয়ে। মদ ইডেন রিপেয়ার, মদ সবাই চিনেন, মদ মদ যেটা আমাদের শুয়োপোকা হয়, মদ গুড়া গুড়া, অতএব এখানে অনেকটা গুড়া হয়ে যায় নখটা, মানে নেইল উইল বি টোটালি ব্রিটিল হয়ে যাবে। বুঝতে হবে ইট ইজ ফাঙ্গাল ইনফেকশন। এই ব্রিটিল কিন্তু সরিয়েসে হবে না, লাইকেন প্লান্টস হবে না, ফাঙ্গাল অন্য কিছুতে হবে না, কিছু হবে এই টিনিয়াতে হবে, টিনিয়া আঙ্গুল। নেক্সট প্লিজ। কুচকির দাঁত, এই দাঁতটাকে বলা হাইডেন, লুকানো দাঁত। কুচকির দাঁত উরসন্ধিক্ষণকে কুচকি বলা হয় আমাদের বাংলায়। কোমরে, নিতম্বে অর্থাৎ বাটকের দিকে ছড়িয়ে পড়তে পারে, আবার কিন্তু সেই গোলাকৃতি এবং বিভিন্ন রং। ক্রোমোলজি and the size, morphology and the chromology is very important in dermatology. Chromology is the color and morphology it is size shape, কি ধরনের সাইজ in dermatology। এবং তীব্র চুলকানো, তাইলে এই স্কিনের ডাক্তার, একদিন আমি টেলিভিশনে আমি প্রোগ্রাম করছি, বাচ্চা নাকি মা নাকি আসে চুলকানি ডাক্তার আসে। তো আমরা চুলকানি ডাক্তার হিসেবে পরিচিত কেন? প্রত্যেকটা চর্মরোগী প্রায় চুলকানি হয় এবং চুলকানির জন্য ডাক্তার কাছে। চুলকানিটা ইট ইজ এ ব্লেস ফর আওয়ার ডক্টর। চুলকানি না হলে ডাক্তার কাছে আসতো না। অতএব আমরা উই শুড বি ব্লেসড যে চুলকানি আছে, ওইটা আসে ডাক্তারের কাছে। ব্যথা, চুলকানো, উপসর্গ, এগুলি দিস আর দি ব্লেস বাই আল্লাহ। কারণ একটা লোকের যে বুকে ব্যথা হয়, হার্ট ডিজিজ, পেইনলেস মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মারা যাবে, কিন্তু ওই পেইনটাই আল্লাহ দেন যে সেজন্য ডাক্তারকে যাইতে পারে। ইট ইজ এ ব্লেস ফ্রম গড। তো ধারণা করতে পারে এই প্রকার তীব্র দাঁতে এই ক্রুরিসটা সবচেয়ে বেশি চুলকায়, টিনিয়া ক্রুরিস। অথবা এই যে দাঁতটা আমরা দেখতেছি কুচকির মধ্যে, এটা অনেক বেশি চুলকায়। এই চুল এটা দেখা যায় না, অতএব দেখা গেলে বাচ্চাকে মা বলে তুই ডাক্তার কাছে যা। এটা তো প্যান্ট পরার দেখবে না, লুঙ্গি পরার কেউ দেখবে না। এই জন্য এটা চুলকানোর কারণেই ডাক্তার কাছে আছে এই ধরনের দাঁত। এটা সবচেয়ে বেশি মোস্ট ইচি ফাঙ্গাল ইনফেকশন ইজ টিনিয়া ক্রুরিস। নেক্সট প্লিজ। পরের স্লাইডটা। আমরা দেখলাম কুচকির দাঁতটা অনেক চুলকায়। এই দাঁতটা হলো ইয়াংগেস্ট বলা হয়, লেটেস্ট অফ দি ডিজিজেস। ডার্মাটোলজিতে ফাঙ্গাল ইনফেকশনের এটা লেটেস্ট। পায়ের পাতা, যাকে এথেসুর বলা হয়, পায়ের আঙ্গুল খুসা জোরে পড়ে, মানে স্কেল পরে আর কি বলা হয়। ব্যথা, অনেক সময় তীব্র চুলকানি হয়। আঙ্গুলের মাঝের চামড়া সাদা, হোয়াইট, নরম, অনেকটা স্পঞ্জের মতো গুঁড়া গুঁড়া পড়তে থাকে এবং একটু স্মেল হয়, দুর্গন্ধ সাধারণত টিনিয়া ইন্টারডিজিটিস আঙ্গুলের ফাঁকে অথবা পায়ের আঙ্গুলের ফাঁকে হয়। এবং এটা দেখা যাচ্ছে অক্লুসিভ শু যারা পরে, যারা জুতা পরে, স্যান্ডেল পরেই না, তাদের বেশি হয়। আবার যারা একদম খালি পায়ে হাঁটে তাদের হয়। এই দুই প্রকার মানুষের হয়। যারা বুট পরে থাকে, আর্মি, পুলিশ, যারা বুট পরে অনেক বেশি দেখা যায় সমাজে ছাড়তে চায় না। এই জন্য বলে আপনি জুতা পরতে পারবেন না, বলে মার্কেটিং এ কাজ করি, আমি জুতা থেকে কি করে যাব, আমি পুলিশে চাকরি, বুট পরতে হয়, আমি আর্মিতে বুট পরতে হয়। তখন তাদেরকে বলি এটা ড্রাই কিছু, এখানে আমরা আসি অনেক সময় ড্রাই পাউডার ইউজ করা হয় এইসব জায়গায়, যেন অয়েনমেন্ট ইউজ করে বাড়বে। এই জন্য সাফোকেটিং না থাকে, মোজা পরতে হবে সুতি। এখানে অনেক কিছু স্কিনে আছে যারা উপদেশ দিতে হবে, যেখানে সুতি মোজা পরবে, খালি পায়ে থাকবে, অনেকক্ষণ ড্রাই রাখবে, কমে যায়। অজু করার পর অনেকে করে কি টিস্যু পেপার দিয়ে রাখে, যে আমি ওই টিস্যু পেপার হয় কি ওর মধ্যে অনেকক্ষণ পানি থাকে, ওই ফাঙ্গাস মহা খুশি যে টিস্যু পেপার দিয়ে আছে, ভদ্রলোক কত ভালো, আমি যেন না মারা যাই, উনি এত ভালো মানুষ, নামাজ রোজা করতেছে, মসজিদে যাইতেছে, আর আমার জন্য খাওয়া দিয়েছে টিস্যু পেপার। ওই টিস্যু পেপারের কারণে, এটা ময়েস্ট টিস্যু পেপার, আর পানি আছে ওর মধ্যে, আর তার শরীরে তাপমাত্রা, উষ্ণতা আছে, বাস ফাঙ্গাস গ্রহ করছে। উনি বারবারই এটা করতেছেন। তখন আমরা বলি এগুলো দিয়েন না, টিস্যু পেপার দিয়েন না, এটা দিয়ে রাখলে কিন্তু এটা আরো বেশি গ্রহ করবে। অতএব এটা খোলা রাখতে হবে। আলো বাতাস, ড্রাইনেস, ভেরি ইম্পর্টেন্ট টু কিল ফাঙ্গাস। আলো বাতাস, আলো এবং বাতাস, জলবায়ু, আবহাওয়া খুব ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এতক্ষণ আমরা উপসর্গ বর্ণনা করলাম। ডাক্তার সাহেবরা যা শুনতেছেন আছেন এখানে, অল ডক্টরস, অল মাই রিগার্ডস টু ইউ, ধৈর্যের সঙ্গে শুনতেছেন। আমাদের কিন্তু উপসর্গটা খুব ইম্পর্টেন্ট। সাইন এন্ড সিমটম, এখানে কিন্তু সাইনের চেয়ে সিমটম বেশি। সিমটম আমাকে বুঝতে হবে, রোগী অনেক সময় বলতে পারবে না। অতএব আমরা যদি সিমটমটা ধরতে পারি, এই সিমটম ধরলে, সাইনটা ধরলে, তখন আমরা দেখতে পাবো সিমটম, রোগী বলবে, সাইন আমরা দেখবো। অতএব সাইন সিমটম ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার্স, মানে ক্লিনিক্যালি কেমন দেখা যায়, এই ফিচারগুলি আমরা দেখলাম, ফিচারগুলি শিখলাম, ফিচারগুলি জানলাম, ডায়াগনোসিস আমরা করলাম। সো আই এম এ ডক্টর, আই ক্যান ডায়াগনোস দি ডিজিজ। এরপরে আসলো, এখন ডায়াগনোসিস করে ফেলছি, এখন আমরা চিকিৎসায় যাব। চিকিৎসার জন্য প্রথম জিনিস ড্রাগ চুজ করবো। এখন দেখি দাঁতের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব, এই জন্য
বলা হয় যদি একটা ছুপ থাকে, one corporeal lesion, only topical application is sufficient to cure a fungal infection in one lesion. যদি বাচ্চাদের একটা থাকে, no oral medication, only আমরা দেখি একটা টপিক্যাল অ্যাপ্লিকেশন লাগানোর জন্য দাঁতের চিকিৎসা। এবং তীব্রতা এবং এটা এখন ট্রিটমেন্ট নির্ভর করে, খেয়াল রাখি ট্রিটমেন্ট ডিপেন্ড অন দি সিভিয়ারিটি অফ দি ডিজিজ। প্রবাহিত স্থানটা যেখানে প্রভাব হচ্ছে ফাঙ্গাসের, তীব্রতার উপর চিকিৎসা নির্ভর করে। ট্রিটমেন্ট ডিপেন্ডস অন দি সিভিয়ারিটি অফ দি ডিজিজ। এখন একটা ডিজিজ আসলে একটা কর্পোরেট, তারা দিলাম ভরিকন, বাস মহা যুদ্ধ শুরু হয়ে গেল, ভরিকন দিয়ে দিলাম, ভরিকন দিল, রুগীও মহা খুশি। কিন্তু পরে দেখা গেল ওই ওষুধে তার ট্রিটমেন্ট ফেইলিওর হইলো, এই রুগী ডাক্তার পরিবর্তন করবে, আরেক ডাক্তার যাবে, অথবা চিন্তা করতে হবে তীব্রতার উপর চিকিৎসা দিব। ছত্রাক নাশক ওষুধ ফাঙ্গাস বৃদ্ধি রোধ করে, এটাকে ডেফিনিটলি সার্টেনলি এটা ফাঙ্গিস্টেটিক, সামটাইম সাম আর ফাঙ্গিসাইডাল। প্রথম ফাঙ্গিস্টেটিক আমরা এটাকে করব এবং রোগ নিরাময় সাহায্য করে, নিরাময় মানে কিওর করতে সাহায্য করে আমাদের এই ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলি আমরা বুঝে শুনে চুজ করতে হবে। নেক্সট প্লিজ, নেক্সট স্লাইড। আচ্ছা, এখন আসি মহাসমুদ্র। মহাসমুদ্র এই জন্য যে ওষুধের কোনো শেষ নাই, খালি ওষুধ তৈরি হচ্ছে, খালি ওষুধ তৈরি হচ্ছে। বিভিন্ন কোম্পানি, তুমি পারো না আমি এটা বানাই, সে পারো ওইটা, একটা চেঞ্জ করে, একটা দেখা গেলো একটার মধ্যে একটা এস চেঞ্জ করে, একটা সুগার দেয়, বিভিন্ন রকম চেঞ্জ করে ওরা এই একই ওষুধকে বিভিন্ন তৈরি করে। এবং যত ওষুধ তৈরি হচ্ছে, ফাঙ্গাস ইজ ভেরি স্মার্ট, ব্যাকটেরিয়া ইজ ভেরি স্মার্ট, যেমন করোনা ভাইরাস ইজ ভেরি স্মার্ট, ওরা কিন্তু রেমডেসিভির আরম্ভ করেছে, কদিন পরে দেখা গেল সে কাজ করতেছে। তো ছত্রাকনাশকের মধ্যে আমরা নাম্বার 1 ক্রিম, সবচেয়ে বেশি ক্রিম। এখন বুঝতে হবে ক্রিম কখন ইউজ করবো, এটা ভেরি ইম্পর্টেন্ট। ডাক্তার সাহেবরা খেয়াল করেন, ক্রিম ইউজ করব আমরা সাধারণত ভিজা স্কিনে, যেটা ড্রাই স্কিন এখানে ক্রিম দিব না, ক্রিমটা ড্রাই এভাপোরেট করবে, এটা দিব কোথায়, ভিজা জায়গায়। আর পাউডার দিব যেখানে পানি পানি কষ কষ, সেখানে দেবো পাউডার। এটা বেস অফ দি মেডিসিন, মেডিসিনের বেসটা ভেরি ইম্পর্টেন্ট। বেসটা কি, এখন বেসটা আমরা বুঝতে হবে। এরপরে দিব স্প্রে। অনেক সময় দেখা যাচ্ছে ভিতরে লাইক টিনিয়া ইন্টারডিজিজ ভিতরে ঢুকে না, তখন স্প্রে আছে, বিভিন্ন রকম স্প্রে পাওয়া যায়, অ্যান্টিফাঙ্গাল স্প্রে। তারপরে মলম অথবা অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট দিব কোথায়, ড্রাই স্কিন। অথবা এটা ডিসাইড করতে হবে প্রকারভেদ অনুসারে আমরা চিকিৎসা করব। এখন অ্যান্টিবায়োটিক, একটা জ্বর হইলো, কোনো সমস্যা তুমি ইনজেকশন দিয়ে দাও, সেপ্ট্রিয়াক্সন দিয়ে দাও, মেরোপিনম দিয়ে দাও, কারণ ওখানে কিন্তু প্রকারভেদ নির্ভর করবে না, ডোজ লেখা আছে দিয়ে দিবা। কিন্তু স্কিনের ডোজ কিন্তু লেখা আছে, কিন্তু এটা ডিপেন্ড অন কি, এক্সপিরিয়েন্সের উপরে। কারণ স্কিনে একটা কথা আছে, ডোন্ট গো বাই দি বুক, ডোন্ট গো বাই দি বুক। বইয়ে লেখা আছে তোমার রোগ হইলো, ঠিক আছে তুমি স্টেরয়েড দিয়ে দাও, দিয়ে দাও, কিন্তু নো, নেভার গো বাই দি বুক। এটা এক্সপিরিয়েন্স বইয়ের সঙ্গে মিলে তারপর দিতে হবে, অলওয়েজ নট বাই দি বুক। এই অ্যান্টিফাঙ্গাল ক্রিম নাম সবাই জানে, বই পুস্তক আছে, ট্রিমাজল আছে, টাবিনোফেন আছে, ইকোনজল আছে, এমোরফেরিন আছে, টলনাফের আছে, ইবারকোনজল আছে, মিকোনজল, কিটোকোনজল, টিকোনজল, সাইক্লোপাইরক, বিটোনোফেন এবং মিকন, অনেক রকম। এটা কি, লাগানো ওষুধ। অর্থাৎ লাগানো ওষুধটা আমরা একসঙ্গে শুধু লাগানো দিতে পারি অথবা খাওয়ার সঙ্গে দিতে পারি। এইগুলি যে কোনো একটা আপনি চয়েস করবেন, লাগাবেন, রোগ ভালো হয়ে যাবে। কিন্তু এখানে আমরা কোনো স্টেরয়েড কিন্তু নাই, খেয়াল করেন, কোনো অ্যান্টিবায়োটিক নাই। এখন দেখা গেল যে কোয়াড্রিডার্ম, ট্রাইডার্ম, পেন্টাডার্ম তৈরি হয়েছে। ডার্ম মানে চামড়া, কোয়াড্রি মানে 4টে আছে, এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপ্রোটোজোয়াল, এটা অ্যান্টিস্কেবিটিক দিয়ে 5টা বাড়ায় পেন্টা হয়ে গেছে। কিন্তু পেন্টায় কিন্তু কাজ হবে না, কোনো কাজ হবে না। একটা গুলিতে, এক গুলিতে 1 পাখি মরবে, এক গুলিতে 2 পাখি মরবে না, এক ডিলে 2 পাখি মরবে না। ডিল একটা ছুটতে হবে বুঝে শুনে, এবং একটাই ছুটতে হবে, এবং এইভাবে চললে হবে না। আমাদের খেয়াল করতে কোনটা কোথায় কখন দিব। এতগুলি ওষুধ কেন, সাইড এফেক্ট বুঝে দিতে হবে। প্রেগনেন্সি থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, আর দেখা যাচ্ছে উইনিং মাদার থাকতে পারে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সবকিছু আমাদের ইয়েতে নিতে হবে, অ্যাজাম্পশন নিতে হবে এবং বুঝে শুনে ওষুধ দিতে। নেক্সট প্লিজ। এই ডোজগুলি আমি লিখলাম, এই যে ডোজ, যেমন রাইসোফালমিন, তারা কিন্তু পলিন অ্যান্টিবায়োটিক আছে, নিস্টার্ট বলা হয়, কিন্তু নিস্টার্ট যেটা অ্যাবজর্পশন হয় না, ভেরি হাই সাইড এফেক্ট। নিস্টাটিন আজকাল বেশি হয় না, আদার দেন ড্রপ ইন দি টাং ফর দি ক্যান্ডিডা আলবিকাস। এই জন্য আমরা রাখি না রাইসোফালমিন, যেটা আবিষ্কার ছিল বেঞ্জামিন। যখন ফ্লেমিং যখন এই আবিষ্কার অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, রাইসোফালমাম পেনিসিলিমাম থেকে পেনিসিলিন আসছে 1927। তখন 1925-এ হঠাৎ একদিন দেখলেন এই ওনার এটা পাউডার পড়ে গেছে, কতগুলি ছত্রাক গজাইছিল এর মধ্যে, ওনার এই জিনিসের কাগজে, ওগুলি নাই। তখন মাথায় আসলে, আরে এটা তো আরেকটা ওষুধ দেখি। দেন হি ডিসকভার
দি ইনসিডেন্টাল এন্ড অ্যাক্সিডেন্টাল ডিসকভারি গ্লাইসোফালমিন। এটা দিয়ে কিন্তু আমরা প্রায় 100 বছর চিকিৎসা হয়েছে পৃথিবীতে এটা দিয়ে। অলমোস্ট 100 ইয়ার্স হয় নাই, অলমোস্ট 100 ইয়ার্স গ্লাইসোফালমিন। তারপরে আছে টার্বিনাফিন, ইট্রাকেনাজল 250 মিলিগ্রাম, ইট্রাকেনাজল 100 মিলিগ্রাম, ফ্লুকোনাজল 50 or 50 200, কিটোকেনাজল 200 and বরিকোনাজল লাস্টে আছে। and বরিকোনাজল এসে এখন মহাযুদ্ধ, বরিকোনাজল নিয়ে যুদ্ধ আরম্ভ হয়েছে। আমি কিউ ডিসকাশন পরে করবো এটা বরিকোনাজল। আচ্ছা, এখন কারণ টাইম ইজ ভেরি শর্ট, আর্থ ইজ লং, কথা বলে কথা কোনো শেষ হবে না। আমি কথা বলে আমি কথা লম্বা হয়ে যায়। এমনি বলছিলাম 40 মিনিট, সারাই চলে গেছে। তো আমি এখন আস্তে আস্তে শর্ট করতেছি। আচ্ছা, মাথার তালুর দাঁতের চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার সাথে সাথে ওই শ্যাম্পু, সেলেনিয়াম সালফাইড, কেটিকানোজল মিশ্রিত ছত্রাকনাশক শ্যাম্পু ব্যবহার করতে হবে। সাধারণ শ্যাম্পু ব্যবহার করা যাবে না। অনেক সময় সাবানে ছত্রাক বাড়ে, কারণ সাবানের মধ্যে ছত্রাক গ্র করতে পারে। এই জন্য অ্যান্টি ফাঙ্গাল সোপ, অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। নেক্সট প্লিজ। আচ্ছা, আমরা ট্রিটমেন্টে গেলাম। ট্রিটমেন্ট কি, ওষুধ জানলাম, দুইটা ওষুধ, একটা খাওয়ার, একটা লাগানোর, তার মধ্যে পাউডার, তার মধ্যে ক্রিম, তার মধ্যে স্প্রে, তার মধ্যে অয়েন্টমেন্ট। এখন সব কথার মূল কথা, ওষুধ খাইতেছে, রুগী ভালো হচ্ছে না, রুগী ভালো হচ্ছে না। ভালো না হইতে হইতে দেখা গেল বলে যাই যাই সব বাদ দিয়ে আমরা চলে যাই লেজার ট্রিটে সরকার শামীম। উনি একজন ম্যাজিশিয়ান, আমাদের দেখা গেল উনি কোনো লেজার টেজে দিয়ে কিছু করতে পারে। এই ফাঙ্গাস নিয়ে উপস্থিত হয়, সেই দেখা লেজার ট্রিটে চলে গেল যে সরকার শামীম সাহেবের কাছে। যে সরকার শামীম বলে যে এটা তো লেজার দিয়ে কিছু করা যাবে না, তবে দেখা যাক দুই একটা চেষ্টা করি। শেষ পর্যন্ত নেইলে কিন্তু লেজার ট্রিটমেন্ট ইজ দেয়ার, অফকোর্স আমরা করি। তো রুগী যখন বিরক্ত হয়ে যাইতে না যাইতে শেষ করে তো উনিও ফিল করলেন, চলে গেল ভারতবর্ষে। ভারতবর্ষে গিয়ে দেখা গেল ওষুধ খেয়ে ভালো হলো। কেন? আমাদের দেশের পটেন্সি খারাপ, ওষুধ ঠিক মতো খায় নাই, কারণ সবার কথা শুনে না। এবং দেখা গেল ভারতের কথা শুনলো অনেকে বেদ বাক্য, ওইটা ওইভাবে ওষুধ ব্যবহার করলো, আর দাম দিয়ে ওষুধ কিনে আনছি। এই জন্য দাম দিয়ে কিনলে অনেক বেশি মূল্যবান, যেন আমার দেশকে আমরা অনেক দাম দিয়ে কিনছি, রক্তের বিনিময়ে বাংলাদেশ কিনছি। এই জন্য দেশ কিন্তু আমাদের অনেক দামি। আমি কানাডা ছেড়ে চলে আসছি, আমেরিকা ছেড়ে, লন্ডন ছেড়ে চলে আসছি, কিন্তু আমার দেশ আমার অনেক দামি, অনেক রক্ত দিয়ে আমরা দেশ কিনছি। তো অতএব ওই বিদেশ যখন মানুষ যায় অনেক দাম দিয়ে ওষুধ কিনে, তখন ওষুধটা খায়, কাজ করে। নট অনলি যে আমাদের ডাক্তার চিকিৎসা পারে না তা না। এটার কারণ হইলো ওইখানে গেলে প্রথম কথা হইলো একটা তার ইমিউন মডুলেশন হয়, যে বিদেশি ডাক্তার সাংঘাতিক, কি জানে কি, নট হিউম্যান বিং, মেবি অ্যাঞ্জেল। আর ওষুধটা খায় খুব মনোযোগ দিয়ে, তখন ভালো হয়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি রোগীদের। এখন নিয়ম কানুন, ছত্রাকজনিত চর্মরোগের দাঁত কি কি করণীয়, এটা কিন্তু রোগীকে বুঝে, ডাক্তারের জন্য। এই প্যারাগ্রাফটা ফর দি পেশেন্ট, নট ফর দি ডক্টর। কিন্তু এটা কে বলবে রোগীকে? ডাক্তার বলবে। কমিউনিকেশন, সংক্রমিত স্থান পরিষ্কার করার পর সাবান পানি দিয়ে হাত ধুইতে হবে, কারণ নাইলে আবার আরেকজনের সেন্সি করে ছড়াবে। যেমন আমরা যে হ্যান্ড ওয়াশ বলি, এখন করোনা ভাইরাস, এখানে হ্যান্ড ওয়াশের বিরাট স্থান আছে, সংক্রমণ অন্যত্র না ছড়ায়। সংক্রমিত স্থান পরিষ্কার রাখতে হবে। যেমন একটা চেয়ারে বসলো একটা মানুষ, সবচেয়ে বেশি ছড়ায় এই বাটকের, যেটা কি আজকাল তো আর আমাদের ওই যে হাই কমোড হয়ে গেছে, এখন তার পেন নাই, এখন তার ওইসব পেন নাই, স্কোয়াট যেটা বলে, স্কোয়াট লেট্রিন নাই। সবাই দেখা গেল একটা সিনেমা হলে গেল, কমোডে বসলো, একটা ক্যান্টিনে কমোডে বসলো, একজন কমোডের তার ছিল টিনিয়া কর্পোরেট, তার বাটকে রাইখা চলে গেল, ওইটা আর খেয়াল করে না, ভুলে রয়ে গেছে, রাইখা চলে গেল। আর ফাঙ্গাস দেখলাম আরেকজন উষ্ণ আরেকটা থাই এসে বসছে, ওর গায়ের মধ্যে ঢুকে গেল। অত এইভাবে কিন্তু আমি প্রায়ই দেখি বাটকের মধ্যে ছড়ায়। তখন ডাক্তার বললো, স্যার এটা কেন ছড়ায়? তখন আমি চিন্তা করলাম, তাই তো কিভাবে ছড়ায়, বাটকে হয় কেন? তখন আমি বলি, ইয়েস ডেফিনেটলি, আজকাল তো সব দেখা গেল হাই কমন, ওখানে বসে, ওখান থেকে একজন ছড়াচ্ছে। এইটা ছড়ায়। এই জন্য একজন কমোডে যদি যান, তার নিয়ম হলো ওখানে এটাকে কি করবেন, স্যানিটাইজ করে আসতে হবে। পরিষ্কার শুকনো কাপড়, সুতির কাপড় দিয়ে মুছবেন, পরিষ্কার করবেন। ভিতরের কাপড়, অনেকে সব কাপড় দেয়, যে আন্ডার গার্মেন্টস হয় না, দেখা গেল যে আন্ডারওয়্যার বা শরীরের ভিতরে গুলি ধুচ্ছে না। আচ্ছা, কমপক্ষে 7 দিন রোগীদের যাবতীয় কাপড় চোপড়, বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি প্রতিদিন গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাবেন, আয়রন করবেন। আয়রন মানে ইস্ত্রি করবেন। তাতে দেখা যাচ্ছে ফাঙ্গাসটা মরে যাবে। একজন রোগী বলল, স্যার কি বলেন, বিছানার চাদর 7 দিনে একবার তুলি, ফাঙ্গাস কোথায় যাবে? আরে বললাম যে 7 দিনের তুল, 7 দিনের ফাঙ্গাস জমে যায়, আপনাকে ডেইলি বিছানার চাদর দিতে হবে। বাড়ির অন্যদের সংস্পর্শে এড়িয়ে চলতে হবে। যদি যার ফাঙ্গাস, সে অন্যদেরকে বেশি ঘষাঘষি করবে না, বাচ্চাদের কোলে নিবে না, আদর করবে না, এগুলি খেয়াল রাখতে হবে। বাড়ির অন্য সংক্রমণ হয় একই সঙ্গে, এবং ডাক্তারের পরামর্শ একসঙ্গে যেতে হবে। একজন ট্রিটমেন্ট করলো, আরেকজনকে না দেখে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। আমি যেটা করি, যে তোমরা মলম লাগাও, তবে খাওয়ার ওষুধ ডাক্তার না দেখে দিও না, কারণ যদি একবার রেসিস্টেন্স হয় তাহলে আর কাজ হবে না। এইখানে আজকের এই ট্রিটমেন্টের মধ্যে একটা কথাই শুধু বলবো, যে জিনিসটা বরিকন সম্বন্ধে। বরিকণাজল যখন আবিষ্কার হয় 203-তে, এটাকে
প্রথমে অ্যাপ্রুভ দিল FDA, কি অ্যাপ্রুভ দিল? এটা কিসের জন্য? ক্যান্ডিডেমিয়া। যদি কারো ক্যান্ডিডেমিয়ার কারণে ব্যাকটেরিয়া ডেভেলপ করে, ক্যান্ডিডেমিয়া বলে, ক্যান্ডিডেট থেকে এমিয়া মানে ব্লাড ইনফেকশন, এটার ইনজেকশনটাকে অ্যাপ্রুভ করলো FDA। তারপরে বললো হেস, এটা কার জন্য? অ্যাসপারাগিলোসিস মানে মারা যাচ্ছে, অ্যাসপারাগিলোসিস ইজ এ ডিপ মাইকোসিস, তখন বলে অ্যাপ্রুভ কর অ্যাসপারাগিলোসিসের জন্য। এই দুইটা ডিজিজের জন্য FDA ফাইনাল অ্যাপ্রুভাল দিয়েছে। আর বলছে যে আনলেবেল ট্রিটমেন্ট করতে পারি আমরা অন্য ফাঙ্গাসে, বাট নট লেভেল ট্রিটমেন্ট, নট অ্যাপ্রুভ বাই দি FDA। এটা FDA অ্যাপ্রুভ করে না এখন। কিন্তু ওয়ার্ল্ড হেলথ এই গত 1915 অনলি 6 মান্থসের মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বরিকোনাজকে এসেনশিয়াল ড্রাগ হিসেবে, পৃথিবীতে কোনো ওষুধকে এত তাড়াতাড়ি এসেনশিয়াল ড্রাগ বলা হয় নাই যত তাড়াতাড়ি এসেনশিয়াল ড্রাগ বলা হয়েছে বরিকোনালকে। ইট ইজ এসেনশিয়াল ড্রাগ। এটা কি হলো? ইট ইজ এ অ্যাটম বম। অ্যাটম বম যাদের আছে তারা অ্যাটম মারতেছে, পৃথিবীর ইতিহাসে একবার অ্যাটম বম মারছে, তারপরে যুদ্ধ হয় না। অর্থাৎ যারা বরিকোনাল খাবে অন্য ওষুধে কাজ করতে চাবে না, কারণ অ্যাটম বম দিলে তার যুদ্ধ হবে না, যুদ্ধ সেখানে শেষ। মারামারি মাথা ফেটে যাবে, তখন যুদ্ধ এখানে শেষ। অতএব বুঝতে হবে, বরিকোনাল দেওয়ার আগে চিন্তা করতে হবে, দি পেশেন্ট ইজ রেসিস্টেন্ট টু অল ড্রাগ অর ফেলিয়ার অফ দি অল ড্রাগ, অন্য ওষুধে কাজ করে না, পেশেন্ট ইজ সিভিয়ারলি ইনফেক্টেড হোল বডি, তখন আমরা বরিকোনালে যাবো। বরিকোনাজল, আবার বরিকোনাল 7 দিন খাবে আর খাবে না তা না, ভেরি লং ট্রিটমেন্ট দিতে হবে বরিকোনাজল। আমরা রোগীকে 6 মাস পর্যন্ত দিতে পারবো, কারণ কিন্তু ইট ইজ এ ভেরি টক্সিক ড্রাগ, ভমিটিং হইতে পারে, অনেক টক্সিক ড্রাগ, ইট ইজ নট গুড ফর দি প্রেগনেন্ট উমেন আদার, এগুলো সবই আছে। যাই হোক, এইটা একটা জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস, এটা ওরিয়েন্টেশন কথা আমি বলছি, এই জিনিসগুলি সবাই খেয়াল রাখবেন। এখন আমরা কয়েকটা স্লাইড দেখবো, জাস্ট আমার কথা শেষ, স্লাইডগুলি আপনারাও দেখেন। ডায়াগনোজ দি ডিজিজ অল দি ডক্টর, যে কেউ এখন ফ্লোর ওপেন হবে ফর ডিসকাশন টু অল আওয়ার, আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট আছেন, যারা প্যানেলিস্ট আছেন এখানে কথা বলবেন তারা বলবেন, আর যারা আছেন ডাক্তার সাহেব তারা আসছেন, অর্গানাইজার আছেন, অর্গানাইজার সবাই এখানে, সবাই বিজ্ঞ ডাক্তার, এবং ডাক্তার মানেই কিন্তু সবাই নলেজেবল, কারণ ডাক্তারিতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাই। কেন নাই? এ ডক্টর ইজ অলওয়েজ ফার্স্ট ক্লাস, এন্ড ডক্টর ইজ অনলি ওয়ান, নান বাট ওয়ান। ডক্টর মাস্ট বি এ ভেরি মাচ কমান্ডিং। ডাক্তার কমান্ডিং হইতে পারে, আপনার রোগী প্রাইম মিনিস্টার হইতে পারে, আপনার রোগী প্রেসিডেন্ট হইতে পারেন, মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আপনি ডাক্তার। কিন্তু মনে রাখবেন যে আমি কিন্তু নান বাট ওয়ান, আমি আমার উপদেশ দিতে পারবো যেন এই জিনিসটা ঠিক মতো দেওয়া হয়, ঠিক মতো করা হয়। তো ইনশাআল্লাহ আমরা মোটামুটি শেষ জায়গায় পৌঁছেছি। এখন স্লাইডগুলি দেখতে পারেন, যদি সময় থাকে ডিসকাস করার থাকে স্লাইড দেখে আপনারা ডিসকাস করতে পারেন। এরপরে যে স্লাইডগুলি আছে ওই স্লাইডগুলি একটু দেখেন। আমার বক্তৃতা এখানে শেষ, যেটা বলছি অল্পের মধ্যে, এখানে আর বেশি কিছু বলার সম্ভাবনা। আমরা শুধু ডিসকাস করি only tinea, nothing else, superficial fungal infection, not cutaneous, not subcutaneous, only superficial fungal infection of the keratin layer. So thank you very much, ধন্যবাদ। অর্গানাইজার যারা এখানে আছেন, ডক্টর এহসান খান এন্ড অল হিজ অ্যাসোসিয়েট, এবং আমি ধৈর্যচ্যুতি করানোর জন্য খুবই দুঃখিত। কারো যদি দুঃখ মনে আসে আমাকে ক্ষমা করবেন, আর যদি কেউ এটা নিয়ে উপকৃত হন আমাকে দোয়া করবেন, এবং ধৈর্যচ্যুতি হলে মনে করবেন যে আমার কোনো উপায় ছিল না, আমি এইটুকু শর্টের মধ্যে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী আলোচনার জন্য সবাই প্রস্তুত। উই ক্যান স্টপ হিয়ার। স্লাইডগুলি দেখাতে পারেন, কতগুলি স্লাইড পরে আছে। এই যে আলোচনা বললাম, সব কি কি আলোচনা করবো আমরা? ফেইলিয়ার অফ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ রেসিস্টেন্স ফাঙ্গাল ইনফেকশন, আপকামিং ট্রিটমেন্ট, এবং ওভারকাম নিউ চ্যালেঞ্জ উইথ দি রেসিস্টেন্স ফাঙ্গাল স্ট্রেন। অনারেবল প্যানেলিস্ট, নলেজেবল মডারেটর, enthusiastic অডিয়েন্স, প্লিজ লুক। এই ছবিটা দেখেন, সবাই ডায়াগনোস করেন। যদি ওপেন করেন ডায়াগনোস, এটা ডিসকাস, আমি জানি না, প্যানেলিস্ট ক্যান ওপেন দি ডায়াগনোসিস উইথ দি স্লাইডস। এটা প্যানেলিস্ট ডিসাইড করবেন, অর্গানাইজার ডিসাইড করবেন। এখন এই যে এই জিনিসটা দেখতেছি আমরা, কি জিনিস এগুলো? কিন্তু একটু কমপ্লিকেটেড টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশনস। এটা এরকম কেন হয়? ডক্টর এহসান বলছিলেন, যদি কেউ ভিতর থেকে উত্তর দিতে চায়। কোশ্চেন, হ্যাঁ স্যার, ডক্টর সরকার শামীম স্যার যদি শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা বেসিক্যালি টিনিয়া কর্পোরিস ছিল, বাট স্টেরয়েড মানে রিপিটেড ইউজ অফ স্টেরয়েড ইউজ করার কারণে এটা ইনফরমেশনটা কমে গেছে, ইনফরমেশন নাই, রাইট। বাট দেয়ার ইজ
ফাঙ্গাল ইনফেকশন স্টিল দেয়ার, মানে স্টিরয়েড ইনডিউসড, আমি টার্মটা ভুলে গেলাম, এটার নাম হচ্ছে টিনিয়া ইনকগনিশিও। ইয়েস, টিনিয়া ইনকগনিশিও, এটা হচ্ছে ডায়াগনোসিস টিনিয়া ইনকগনিশিও। তো এটাকে আসলে কারণ স্যার আমাদের হাতে, আমি যে কথাটা আমি প্যানেলের মধ্যে খেয়াল করছিলাম, এত সুন্দর প্রেজেন্টেশন হয়েছে যে এত বড় ভাস্ট জিনিস এত অল্প সময়ের মধ্যে আসলে করা যায়। তারপরে আমি বলবো যে আপনি যেই দ্রুত গতিতে এবং সব বিষয় নিয়ে এত বেশি সুন্দর আলোচনা করেছেন, এখানকার যারা নবীন চিকিৎসক আছে বা জেনারেল প্র্যাকটিশনার্স আছে বা আমাদের যারা ডার্মাটোলজিস্ট আছে, সবার জন্য অত্যন্ত একটা স্বাস্থ্যকর এবং অত্যন্ত ভালো একটা আলোচনা হয়েছে। তো যেখানের মধ্যে আমরা বুঝতে পেরেছি সবগুলো টাইপগুলো, যেহেতু বেসিক্যালি আপনি স্যার ফোকাস করেছেন ডার্মাটোফাইটস নিয়ে, এখানে বেশ কিছু কোয়েশ্চেন ডার্মাটোফাইটস নিয়ে। তো এখন যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার যে ফাঙ্গাল রেজিস্ট্যান্স, এটা নিয়ে স্যার 2-4টা একটু কথা বলে আমার মনে হয় অডিয়েন্স একটু উপকৃত হবে। কারণ আমরা আসলে কি কারণে এত স্যার, যেমন এই যে স্লাইডটা, এই স্লাইডটাতে কি হলো, এই ভদ্রলোক, এইগুলি রিসেন্ট পেশেন্ট আমার, গত মেবি লেস দেন উইক, এই রোগীগুলি আমি যেগুলো দেখাচ্ছি, এই ভদ্রলোক অনেকদিন ওষুধ ব্যবহার করেছেন, ভরিকণা যেন খাইছেন, সবকিছু খাওয়ার পরে এখানে ট্রিটমেন্ট ফেলিয়ার হয়েছে। ট্রিটমেন্ট ফেলিয়ার হওয়ার কারণে এখানে ওষুধ কাজ করতেছে না। এখানে আমরা কি করব? এখন এই প্রশ্ন আসবে, আমরা কি করব? এখানে যে জিনিসটা আমি আমার থেকে করি, প্রথম কথা হলো এই রোগীগুলিকে বলি ফ্লাশ আউট দি প্রিভিয়াস মেডিকেশন, যেটা ডক্টর স্বামী ভালো করে জানে আমার পদ্ধতি। নর্মাল স্যালাইন সোক করো, নর্মাল স্যালাইন ওয়াশ করো, সে অ্যাবাউট 7 days to 10 days শুধু নর্মাল স্যালাইন ওয়াশ করবে। তখন হবে কি, ক্যারাটিন লেয়ার থেকে ওই ওষুধগুলি চলে যাবে, যে ওষুধগুলি অফেন্ডার, ওই যেগুলি যে ডক্টর শামীম বলেন যে যেখানে স্টেরয়েড দেওয়া হয়েছে, স্টেরয়েডটা চলে যাবে। স্টেরয়েড ওয়াশ করার পরে দেন উইল গো ফর অনলি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিব লাগানোর, এবং খাওয়ার জন্য চুজ করবো মিনিমাম ড্রাগ। আমরা দেখবো কোনটা সে খেয়েছে, ওইটা বাদ দিয়ে অন্য একটা দিব। এখন পৃথিবীতে যখন ফাঙ্গাল যখন এই রেসিস্টেন্স নিয়ে কথা আসলো, নাম্বার 1 ডিজিজ ওয়াজ টিউবারকুলোসিস। তখন ওয়ার্ল্ড হেলথে যখন একটা কমিটি হলো, একটা টাস্ক ফোর্স করা হলো, তখন বললো আমরা মাল্টি ড্রাগ থেরাপি করবো টিউবারকুলোসিসে, যেটা আমরা এখন ইউজ করি। লেপ্রোসিতে দেখা গেল লেপ্রোসি ড্রাগ রেসিস্ট্যান্ট ডেভেলপ করলো, তারপরে দে ট্রাই ডুইং মাল্টি ড্রাগ থেরাপি। তবে এখন পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ কোন রকম মাল্টি ড্রাগ থেরাপি সিস্টেম বা FDA মাল্টি ড্রাগ থেরাপি সিস্টেম কোনো কিছু এখনো চালু করা হয় নাই, কিন্তু আমরা কিন্তু এটা মাল্টি ড্রাগ থেরাপি শুরু করে দিয়েছি। মাল্টি ড্রাগ থেরাপি এই জন্য যে রোগীটাকে আমি একটা ওষুধ দিলাম, ভালো হইলো না, আরেক ডাক্তার কাছে যাবে, তখন আমি 2টা ওষুধ দিই, যদি 2টার মধ্যে একটাই ভালো হয়, তখন আমরা পরে আবার একটা রাখি। এই জন্য মাল্টি ড্রাগ থেরাপি ইউ ক্যান ইউজ, ইট ইজ আনলেবেল ট্রিটমেন্ট, এখনো নট রিকগনাইজড বাই FDA অর বাই দি ওয়ার্ল্ড হেলথ। আমি একটু যোগ করতে চাই বলো স্যার, সেটা হচ্ছে খুব সুন্দর যে স্যার মাল্টি ড্রাগ থেরাপি, কারণ বিকজ আমরা এটা সেই মাল্টি ড্রাগ থেরাপির জন্য এখন যেটা সিডিসি বলছে স্যার, একটা হচ্ছে ফাঙ্গাস্টেটিক আর একটা হচ্ছে ফাঙ্গিসাইডাল, এটা কম্বিনেশনটা দেওয়ার জন্য সেটা খুব ভালো। আরেকটা কাজ করতে পারি স্যার, আমরা যে নর্মাল রিকমেন্ডেড ডোজ আছে সেই ডোজ থেকে একটু বাড়িয়ে দিতে পারি, এবং স্যার ডিউরেশন যদি 1 মাস থেকে 2 মাস থেকে সেই ডিউরেশনটা আমরা বাড়িয়ে দিতে পারি অনেক বেশি। তো সেই জিনিসগুলো আসলে, কারণ আমাদের কাছে অস্ত্র অনেক কম আছে অ্যান্টিফাঙ্গাল হিসেবে, অস্ত্র অনেক কম, আমাদের কাছে নাই বললেই চলে। আগে একটা ওষুধ আর্মামেন্টেরিয়াম ইজ ভেরি লো, বেশি অস্ত্র নাই যুদ্ধ করার জন্য। মুক্তিযুদ্ধে একটা কি ছিল, একটা স্টেন গান ছিল, একটা 303 রাইফেল ছিল, আর একটা চাইনিজ রাইফেল ছিল, 3টা অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করছি। আর একটা মর্টার শেল ছিল, আর কিছু ছোট ছোট লাইট মেশিন গান ছিল, LMG ছিল। তো এই জন্য ওইটা দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছে। অল্প ওষুধ দিয়ে বেশি কাজ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। স্বামী বলছে এখানে যে আমরা কি করলাম, আমরা লিমিটেড ড্রাগ, সেজন্য একটা স্ট্যাটিক, একটা দিলাম সাইডাল, একটা করবে এই জিনিসটাকে ছত্রাক নাশক করবে, ওদের প্রতিরোধ করবে। এই 2টা ওষুধ একসঙ্গে দিতে পারি। আজকাল অনেকে, যেমন কেউ রোকেটিন দিয়ে ট্রায়াল দিচ্ছেন, অন্য ওষুধ দিয়ে ট্রায়াল দিচ্ছেন, এগুলি খুব ইম্পর্টেন্ট। তবে এই জন্য আমাদের কিন্তু বুঝতে হবে, একটা জিনিস কালচার করে নিতে হবে। এনি ফাঙ্গাল পেশেন্ট কাম টু আস, আমি এখানে সময় স্বল্পতার জন্য কালচারটা দেখাই নাই, আই হ্যাভ লটস অফ কালচার স্লাইড, ফাঙ্গাল কালচার স্লাইড। আমাদের সবচেয়ে বেশি মেন্টাকোফাইট বেশি দেখা যাচ্ছে, ফ্লোকোলোসাম কম দেখা যাচ্ছে, আর রুব্রাম তো আমাদের নাই, রুব্রাম ইজ মোর ইন ইউরোপ। তো ওই স্ট্রেনটা দেখার জন্য আমরা কালচার করি। তো এই সব জায়গায় আমরা এই ট্রিটমেন্ট ফেলিওর, কিন্তু আমরা 2টা জিনিস করতে হবে। এই রুগীটাকে সার্ভিনে রাখতে হবে, তার ঠিকানা রাখতে হবে, ফোন নাম্বার রাখতে হবে, যে রুগী গেল কোথায়, স্ট্রেস করতে হবে যে আপনি আসেন না কেন, আপনি আসেন, আপনার ফাঙ্গাল রেজিস্টার ওষুধ দিচ্ছি, শুধুমাত্র আবার বলবে কি আপনি তো ওষুধ দিলে আমাদের বেড়ে গেল, বাড়ানোর জন্য আমি দিয়েছি, এটা বাড়লে পরে আমরা ওষুধ দিব। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই রেসিস্ট্যান্স যেটা আলোচনার বিষয়, যেটা ডক্টর শামীম বললেন, আলোচনার বিষয় কিন্তু ফাঙ্গাল রেসিস্ট্যান্স যে বড় কথা, এটা ফেলিওর অফ ট্রিটমেন্ট বিকজ অফ দি ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এন্ড স্টেরয়েড কি করতেছে, এই ফাঙ্গাসকে
সাহায্য করতেছে একটু মিউটেট করার জন্য। যখন অ্যান্টিফাঙ্গাল দেওয়া হইলো স্টেরয়েড তখন মিউটেশন করে, কারণ এটা প্রবলেম কি, ও লুকায়ে থাকে, মানে দেওয়ার পরে যেমন এইটা আসলো, রুগী মনে করে যে আমি তো ভালো হয়ে গেছি, একটা দাগের ওষুধ দেন, তখন যায় ফার্মেসিতে, তাকে দিয়ে দিল একটা দাগের ওষুধ। দাগের ওষুধ কি দিল, অনেক রকম দাগের ওষুধ পাওয়া যায়, এটা একটা দাগের ওষুধ দিয়ে দিল, স্টেরয়েড দিয়ে দিল। কিন্তু রুগী বুঝে নাই। আমি বলি ভাই রোগ তো গেছে, বাঘ চলে গেছে, বাঘের পায়ের ছাপ আছে, মানে বাঘ আশেপাশে আছে, টাইগার উইল কাম এগেইন টু বাইট ইউ অর টু ইট ইউ। দাগ আছে মানে টাইগার ইজ অ্যারাউন্ড ইউ, ডোন্ট থিঙ্ক তোমার কাছে ফাঙ্গাস চলে গেছে, অ্যাটেনুয়েটেড হয়ে আছে, এটা আদা মরা হয়েছে, একটু পরে ওইটা সাপকে আসতে পারি দিলে সাপ মাথা ঘুরে পড়ে যাবে, মনে করবা মরা, ওইটা দিবে কামড়। এই ঘটনা কিন্তু ঘটছে এইসব অ্যাটেনুয়েটেড ফাঙ্গাসে। এবং আজকে ফেইলিওরের মেইন কারণ রুগীরা আদা ট্রিটমেন্ট করে, অর্ধেক ট্রিটমেন্ট করে চলে লঙ্গে ট্রিটমেন্ট। আর স্বামী বলেন যে নাম্বার ওয়ান যে আমরা কি করতেছি, এই নাম্বার ওয়ান লং ডোজটা বাড়াই দিচ্ছি, ডিউরেশন বাড়াচ্ছি। এখন ডোজ বাড়ানোর মেইন কারণ কিন্তু এমআইসি লেভেল কিন্তু বাড়বে না, যে ওষুধের যে এমআইসি আছে সেইটাই থাকবে। কিন্তু আমাদের প্রবলেম হলো আমাদের অনেক ওষুধের মধ্যে যেটুকু লেখা আছে সেইটুকু নাই। এটা অফ দি রেকর্ড বলতেছি, ফার্মাসিউটিক্যাল রাগ হয়ে যাবে। উই হ্যাভ সিন ইন্ডিয়ান যেটা ভালো কাজ করে, ব্রিটিশ ভালো কাজ করে, ওইটা করে না। তার মানে এমআইসি লেভেল ঠিকই থাকতেছে, আমরা বেশি দিচ্ছি, যে এটা আসলে লেখা আছে 250 কিন্তু আসে হলো 150, এই জন্য দুইটা দিলে গিয়ে 250 হবে। এই কারণেই কিন্তু আমরা দিচ্ছি। উই আর নট ভায়োলেটিং দি ইন্টারন্যাশনাল রুল অফ দি ডোজ। ডোজ আমরা ঠিক রাখতেছি বিকজ আমাদের পার্সপেক্টিভ অফ আওয়ার কান্ট্রি উই আর গিভিং হায়ার ডোজ। যেখানে 50 মিলিয়ন 100 দিচ্ছি, ডক্টর শামী ইজ ভেরি রাইট, আমরা হায়ার ডোজ দিচ্ছি বিকজ আমার জিনিস কি, রুগীকে আমার কিওর করতে হবে, রুগী কিওর করতে হবে, তো হবে না। স্যার আমি আরেকটু যোগ করতে চাই, যে সেটা হচ্ছে আপনি তো অনেকগুলো বলেছেন যে আমরা ডোজ ঠিক মতো খাই না, বা আমাদের যে সমস্ত জিনিসের ইনডিসক্রিমিনেশন ইউজ অফ অ্যান্টিফাঙ্গাল, স্টিরয়েডস, অল দিস থিংস। তার সাথে সাথে স্যার আমাদেরও খেয়াল করতে হবে যে আমরা ডোজ কমপ্লিট করে নিই, এটা যেমন সত্য। আরেকটা জিনিস আমাদের এই যে ইদানিংকালে যেটা আলোচনায় আসছে, সেটা হচ্ছে আমরা যে এই যে আমাদের শস্য ক্ষেতের মধ্যে যে ফাঙ্গিসাইডালস গুলো ইউজ করছি, সেটাও কিন্তু অতিরিক্ত ব্যাপারে করছি, সেখান থেকেও কিন্তু রেজিস্ট্যান্সটা ডেভেলপ করছে। ইম্পর্টেন্ট জিনিস স্বামী ওপেন কলা ইজ অ্যাবাউট টু ডিসকাস অ্যাবাউট দিস। এখন আমেরিকাতে সিডিসি একটা পেপার পাবলিশ হবে, কানাডাতে একটা সেমিনারে গেছিলাম, তো আমাকে প্রশ্ন করলো একজন যে এত ফাঙ্গাল রেসিস্ট্যান্স কেন, হোয়াই ইন ইউরোপ, হোয়াই ইন আমেরিকা। এটার কারণ হলো ইউরোপ আমেরিকাতে ওরা করতেছে কি, এই যে কট্রিমাজন আমরা ইউজ করি, এজল গ্রুপ, পুরা এজল গ্রুপ ওরা ওইটা বিভিন্ন প্ল্যান্টের মধ্যে দিচ্ছে, ভুট্টা খেতে দিচ্ছে, গম খেতে দিচ্ছে, ধান খেতে দিচ্ছে। তখন ওই ধান গম থেকে যে ফাঙ্গাস ট্রেন উৎপন্ন হচ্ছে, দিস ট্রেন ইটসেলফ ইজ রেসিস্টেন্ট টু ফাঙ্গাস বিকজ অফ দি এজল হলো একমাত্র অস্ত্র আমাদের হাতে। অল এজল, কিটাকেনাজল, পেট্রাকেনাজল, কটাকেনাজল, মিকোনাজল, ইভেন বোরিকোনাজল, দে আর অল এজল। লো ইট ইজ সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। কিন্তু এজলটা হয়ে যাচ্ছে কি, এজল ট্রেন ফাঙ্গাস ট্রেন ডেভেলপ করতে ফ্রম দি প্ল্যান্ট। দি অডিয়েন্স ওয়াজ সো, বিকজ আমি এটা একটা পেপারে স্বামী খুব সুন্দর জিনিস বলছে, আমি একটা মানে একটা পত্রিকা পড়তেছিলাম, এটা মেন্স হেলথ, তার মধ্যে দেখলাম যে ইউরোপে এই যে ফাঙ্গাল রেসিস্ট্যান্ট ট্রেন আবিষ্কার হয়েছে, এর উপরে একটা একজন পেপার লিখছে, শুধু এর উপরে। এটা কিন্তু আমাদের না, এটা এগ্রিকালচারের উপরে একটা জার্নাল, ওখানে আমি পাইলাম, পাইয়া দেখলাম এটাই তো মানুষকে খাইতেছে, এটাই মানুষকে পিপল আর নাও ডিস্ট্রয়িং themselves because of this train itself is resistant, কাজ হচ্ছে না। যেমন একবার দেখা গেল যে গনোকক্কাস, লন্ডনে গনোকক্কাস রেসিস্ট্যান্ট পেনিসিলিন, তখন কেন হলো এটা, তখন বের করলো যে ব্রথেলস ইন ব্যাংকক দে আর টেকিং পেনিসিলিন এজ এ প্রোফাইলেক্টিক, খাওয়ার কারণে ওই ব্রথেলগুলি তাদের যে স্ট্রেইন অফ গনোকক্কাস যেটা আসতেছে ইট ইজ রেসিস্ট্যান্ট টু পেনিসিলিন। ওরা পেনিসিলিন ইনজেকশন 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম 50 মিলিয়ন দিয়ে কোনো কাজ হচ্ছে না, বিকজ রেসিস্ট্যান্স টু ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখন থেকে খেয়াল করতে হবে, আমাদেরকে মানে এটা আমাদের গভর্নমেন্টকে বুঝতে হবে যে আমরা যখন দিব, এই অলরেডি ইউরোপে খেয়াল করে নাই, দ্যাট হ্যাপেন ইন ইউরোপ, এটা কিন্তু ইউরোপে হয়েছে এই ঘটনাটা। এই ইউরোপে হওয়ার পরে এখন ওরা এটা নিয়ে অনেক রিসার্চ করতেছে। আমাদের কিন্তু এখন সময়, আমরা কিন্তু রিসার্চ করতে হবে, আমরা এজল যেন কোনো অবস্থায় এই ওষুধের মধ্যে না দিই, ধানে না দিই, পাটে না দিই, খেয়াল রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ওপেনিং দি ডিসকাশন অফ অ্যান্টিফাঙ্গাল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম স্যারকে স্যার আমরা কোশ্চেন আনসার সেশনে যাব। হ্যাঁ আমি সেটাই বলছিলাম, বেশ কিছু কোয়েশ্চেন আনসারের মধ্যে আমি 2-3টা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি কি যেতে পারি ডক্টর আফি? স্যার আমরা কোশ্চেন আনসার সেশনে যাওয়ার আগে আমরা আমাদের আরেকজন যোগ্য প্যানেলিস্ট আছেন ডক্টর সিলভিয়া চৌধুরী, ওনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। ওনার কথা শোনার পরে আমরা কোশ্চেন আনসার সেশনে সরাসরি ঢুকে যাব।
থ্যাংক ইউ ডক্টর আখি। আমরা মানে এখন স্যার তো অনেক মূল্যবান কথা বললেন, আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। এখন আমরা আসলে রেজিস্ট্যান্ট কেস নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে আছি। আমরা যে বিএসএমএম-তে এত পেশেন্ট দেখি, সব এরকম স্যার যেটা বললেন ভরিকোনাজল খেয়ে রেজিস্ট হয়ে আসে, মানে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। তো আমরা তখন ওই মাল্টিড্রাগ থেরাপিতে যাই, চেষ্টা করি একটার পর একটা। স্যার তো অনেক কিছু বললেন, তো আমরা ওভাবেই চেষ্টা করব এখন। দেখি আসলে কিভাবে কি করা যায়। তো ইম্পর্টেন্ট কথাই বললেন শামীম ভাই, এই কথাগুলোই বললেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং আমার মনে হয় আমাদের অনেক ডাক্তাররা অনেক বেশি উপকৃত হবেন এইসব কথা শুনে, এই স্যারের মূল্যবান তথ্য শুনে, আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক ইতিমধ্যে এক সেকেন্ড বলে দিই, এই যে কালো রং, যেটা বাদামি রং বা যেটাকে আমরা ব্রাউনিশ কালার বলতেছি, দিস কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডার্মাটোলজি। এইটা যদি সোরিয়াসিস হইতো তাহলে হাইপোপিগমেন্টেড হইতো, হাইপার হইতো না। ফাঙ্গাস স্ট্রেইন যখন মরে যায় অথবা অ্যাটেনিউটেড হয়, দে বিকেম ব্রাউনিশ অর ব্ল্যাক। অথবা এটা দেখে বুঝতে হবে, এই অবস্থায় আসলে আমাদের বুঝতে হবে ইট ইজ এ ফাঙ্গাল ইনফেকশন। এই যে কালারটা সবাই খেয়াল রাখেন। আরো স্টাইল এরকম আছে, এই রংটা সবাই ফটোগ্রাফ করেন। Do it from your smartphone also to your brain, photogenic brain or photographic brain. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার জ্ঞাতার্থে বলছি, ইতিমধ্যে আমাদের চ্যাট বক্সে এবং কোশ্চেন আনসার যে বক্সটা আছে, অসংখ্য প্রশ্ন এসে জমা হয়েছে। আমাদের প্রিয় চিকিৎসকবৃন্দ অনেক কিছুই জানতে চাচ্ছেন আপনাদের কাছ থেকে। আপনার সাথে কোশ্চেন আনসার সেশনে আমি আমাদের যোগ্য দুজন প্যানেলিস্ট ওনাদেরকেও সাথে রাখতে চাই, এবং আমি চেষ্টা করব আমাদের যতগুলো সম্ভব প্রশ্ন এই সীমিত সময়ের মধ্যে নেওয়া সম্ভব সবগুলো প্রশ্ন এখানে উত্থাপন করতে। প্রথমে আসছি, ডক্টর সাইফুর রহমান জিজ্ঞেস করেছেন, রেসপেক্টেড স্যার, why does the fungal infections have a predilection for warm and moist areas? From prehistoric period, all the fungus always grow in moist and warm, because moist and warm environment they can grow better. Media, the severos agar media যেটা তৈরি করা আছে only fungal যে আমরা গ্রো করি, ওই যে মিডিয়াটা কিন্তু ওই ধরনের একটা মিডিয়া যেটা moist and warm হইতে হবে, because fungus can grow only and they can eat on the moist area. যেমন পানিতে মাছ পানিতে থাকে এবং ডাঙ্গায় উঠলে মারা যায়, সে কিন্তু পানিতেই গ্রো করবে। সেরকম ফাঙ্গাস ময়েস্ট এনভায়রনমেন্টে বেশি গ্রো করে, বিকজ অফ দিস এনভায়রনমেন্ট সুইটেবল ফর হিম। এবং ওদের যে জেনারা আছে, জেনেসিস আছে ও জেনারাস আছে, ওদের যে ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে, দ্যাট মাইটোকন্ড্রিয়া লিভস অনলি on the moist environment. They need lot of fluid and warm environment to eat from the environment, or the mitochondria will die if it is dried up and it is frozen or it is cold. The frozen area te jemon Canada খুব ঠান্ডা এরিয়াতে এই ফাঙ্গাসটা থাকতে পারবে না, বিকজ ওই মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে যে perfusion আছে, their perfusion only comes through moist and warm environment, otherwise they will die, they cannot grow. আমি ডক্টর আখি, আমি মনে হয় আপনাকে একটু অ্যাসিস্ট করতে পারি। এখানে কোয়েশ্চেন গুলো দেখছি অনেকগুলো অনেকবার আলোচনা হয়ে গেছে, এটা রিপিটিশন হবে এবং দেয়ার আর লট অফ কোয়েশ্চেনস। আমি মনে হয় একটু সিলেকশন করে দিই যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস। আমি স্যারকে বা আদার প্যানেলিস্ট আমরা একটু সাহায্য করে ফেলি। ইটস অলরেডি 10:20। জি স্যার, সময় লাগবে, অবশ্যই আমি আস্তে আস্তে করে করি, জিনিসটা অনেক সময় লেগে গেছে। তো যেটা এসছে, আমি অনেকগুলো কোয়েশ্চেন দেখেছি। একটা কোয়েশ্চেন ছিল প্রেগন্যান্সির মধ্যে কোন ধরনের ড্রাগস আমরা ব্যবহার করব। তো এটা স্যার একটু বলেন, আমি একটু অ্যাসিস্ট করব, বা ডক্টর সিলভিয়া আছে, সিলভিয়া অ্যাসিস্ট করবে। অ্যাকচুয়ালি প্রেগন্যান্সিতে খুব বিপজ্জনক জিনিস অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়া আমরা অনেক ফেস করি। তো অলমোস্ট অল দি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আর নট সুইটেবল ফর দি প্রেগন্যান্সি বিকজ দে ক্রস দি প্লেসেন্টাল ব্যারিয়ার, এই জন্য এগুলি দেওয়া যাচ্ছে না। অনলি টার্বিনাফাইনকে বলা হয় ইট মে বি বেটার দেন এনি আদার। তো আনটিল আদারওয়াইজ দি ডিজিজ প্রসেস ইজ নট এক্সটেন্সিভ and life is not impossible with fungal infection. আমরা শুধু টপিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করব। অল টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দেওয়া যাচ্ছে, যেহেতু অ্যাবজর্ব এরকম হয় না, টপিক্যালগুলি দেওয়া যাবে, যেগুলি টপিক্যাল অলমোস্ট সবগুলি আমরা দেই এবং কাজ করে। তো টার্বিনাফানটাই বলা হয় only thing may be a bit safe to give in case of pregnancy. জি স্যার, any oral medication আমরা চেষ্টা করবো ওরাল মেডিকেশন ছাড়া। একটু দুঃখ হোক, কষ্ট, ফাঙ্গাসে মানুষ 3 বছর 5 বছর ভুগে, প্রেগনেন্সি অনলি ফর 9 মান্থস, তাহলে প্লিজ ওয়েট, একটু মলম টলম লাগাই ভালো থাকেন, বাচ্চাটা হয়ে যাক, দেন উইল গিভ সাম ড্রাগ। জি স্যার, অনেক সময় স্যার আমরা টপিক্যালের ক্ষেত্রে আমরা কি স্টেরয়েড মিক্স প্রিপারেশনটা দিব নাকি একদম ট্রু অ্যান্টিফাঙ্গালটা দিব? অ্যাকচুয়ালি স্টেরয়েড মিক্স জিনিস এখন ওয়ার্ল্ডে
টোটালি ফরবিডেন করা হয়েছে, যদিও আমরাও ইউজ করি আমাদের দেশে, ফরবিডেন করা হয়েছে কারণ স্টেরয়েডের কারণে সবগুলি কি রোগী খুব খুশি হবে, মিক্সড প্রিপারেশন দিলে রোগী খুব খুশি যে আমি ভালো হয়ে গেছি, আমার খুব সুন্দর, বলে স্যার আগের প্রেসক্রিপশন ভালো ছিল, আগের প্রেসক্রিপশন ছিল সোরিয়াসিসের জন্য, ও কিন্তু উনি কি করছেন ক্লোবেটাসল প্রপারেন্ট লাগাইছেন, খুব খুশি। কিন্তু এতে ক্ষতি হচ্ছে ওই স্ট্রেনটা ওইটা রেসিস্ট্যান্ট হয়ে যাবে, মিউটেশন করবে, পরবর্তীতে এটা তার ক্ষতি হবে। এই জন্য মিক্সড প্রিপারেশন যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আমরা সামটাইম দেই, কেন দেখা গেল যে এটা অনেক বেশি ইনফ্লামেশন, to reduce the inflammation for the shorter time, we can give mixed preparation only for a week or two, but continuation treatment must be done by only antifungal, the topical cream or ointment that is suitable. স্যার আমরা স্যার এখানে বলছিলাম একটা স্যার এখানের মধ্যে স্যার প্রেগন্যান্সি ক্যাটাগরি গুলো আছে, তো মোস্ট অফ দ্য অ্যান্টিফাঙ্গাল স্যার প্রেগন্যান্সি ক্যাটাগরি সি ডি এইভাবে, অনলি নিস্টাটিন আর হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি এ অ্যামফোটারিসিন তো ইউজই হয় না, আর টার্বিনাফিন প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। তো সেই হিসাবে প্রেগন্যান্সি যদি খুব বেশি ওরকম ব্যাপার হয় তাহলে আমরা শুধুমাত্র টার্বিনাফিন ব্যবহার করতে পারি। লাইফ ইম্পসিবল। জি স্যার, এটা একটা কোয়েশ্চেন ছিল স্যার। আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা বলতে চেয়েছে, অনেকগুলো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি আবার ভুলে গেলাম কোন কোয়েশ্চেন, একটু স্যার কোয়েশ্চেনটা দেখে নেই আরেকবার। আগে সামনে আসেন কোয়েশ্চেন। স্যার আমার কাছে একটা সিনারিও ছিল প্রেগন্যান্সি রিলেটেডই, এ 36 উইক প্রেগন্যান্ট হ্যাঁ উইমেন। সেটা আমরা অলরেডি বলেছি বাবা, সেটা অলরেডি বলেছি, এটাই বলছিলাম আমরা। আচ্ছা, যেটা বলেছে সিস্টেমিক রেটিনয়েডস, হোয়াট আর দ্য রোল অফ সিস্টেমিক রেটিনয়েডস ইন রেজিস্ট্যান্ট ডার্মাটোফাইট ইনফেকশনস। তো এটা একটু কোয়েশ্চেন স্যারও তুলেছিল জিনিসটা, যে আমরা রেটিনয়েডস গুলো দিচ্ছি কারণ রেটিনয়েডস গুলোর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে এবং ফাঙ্গাস্টেটিক একটা রোল আছে। সেহেতু যেই যে স্যার বলেছে ফাঙ্গাস্টেটিক এবং ফাঙ্গোসিটাল যে চিন্তা ভাবনা করা হয়, সেই ক্ষেত্রে রেটিনয়েডস খুব ভালো একটা টুলস হিসাবে এখন পরিগণিত হচ্ছে এবং অনেক দেশে অনেকগুলো স্টাডি হচ্ছে এটার উপরে। তো সুতরাং রেটিনয়েডস বা রোয়াকিউটিনের বা অন্যান্য রেটিনয়েডস এর বেশ ভালো রোল রয়েছে এখানের ক্ষেত্রে। এটা একটা কোয়েশ্চেন ছিল। আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল স্যার, সেটা একটু তুলতে চাই আমি। আচ্ছা, হোয়াট ইজ দ্য পার্মানেন্ট অ্যালোপেশিয়া, ইজ দেয়ার এনি পার্মানেন্ট অ্যালোপেশিয়া ইন কেরিয়ান এন্ড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট? এটা খুব ব্যাপার ছিল, আমি একটু স্যার সাথে যোগ করে দেই। সেটা হচ্ছে যে মাথার মধ্যে যে টিনিয়া ক্যাপিটিস বলেছে, এর মধ্যে দুটো জিনিস আছে, একটা ইনফ্লামেটরি আর নন ইনফ্লামেটরি। তো যেহেতু কেরিওটা মারাত্মক একটা ইনফ্লামেটরি ডিজিজ, তো সেখানের মধ্যে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি আমরা সামটাইম স্টেরয়েড ব্যবহার করি, তারপরে আমরা সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল দিয়ে সেখানে কাজ করি, এবং এখানে কিন্তু পার্মানেন্ট স্কারিং অ্যালোপেশিয়া হয়ে যায়, স্কার থাকে এবং চুল ওঠার সম্ভাবনা কখনোই থাকে না। এটা ছিল স্যার আরেকটা কোয়েশ্চেন। আকি কি আর কিছু যোগ করতে চাও? স্যার এখানে তো আরো বেশ কিছু কোশ্চেন চলে এসেছিল। হোয়াট ইজ দ্য রোল অফ টপিক্যাল ড্রাগস অন অনাইকোমাইকোসিস, হাউ লং অ্যান্টিফাঙ্গাল শুড বি কন্টিনিউড? আচ্ছা, অনিকোমাইকোসিস নিয়ে তো অনেকগুলা বলো। স্যার সেটাই বলছিলাম যে অনিকোমাইকোসিস তো আসলে সবচেয়ে বেশি মানে শরীরের মধ্যে যত ড্রাগস আমরা অ্যাবজর্ব করি সবচেয়ে দেরিতে পৌঁছায় নখে এবং চুলের মধ্যে সবার শেষে। তো সেই তো ব্লাড লেভেল অনেক কম থাকে, সেই কারণে অনিকোমাইকোসিসের মধ্যে ট্রিটমেন্ট ফেলিওর অনেক বেশি। বাট যেটা স্যার বলেছে ট্রু, যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনার লং পালস এন্ডিয়া গ্লেজার, যেটা একেবারে স্পেশাল ডিভাইস থাকে নখের জন্য অনিকোমাইকোসিসের জন্য। সেটা আমরা দীর্ঘদিন ধরে করছি, আমরা প্রায় 4-5 বছর ধরে করছি, ইদানিং কালে অনেক বেশি করছি, রেসপন্স ইজ ভেরি গুড। প্রত্যেক নখের জন্য আমরা বারবার লেজার করব প্রতি সপ্তাহে, মোটামুটি 6 সপ্তাহ 8 সপ্তাহের মধ্যে একটা খুব ভালো সব ট্রিটমেন্ট ফেলিওর। বাট অনিকোমাইকোসিসের মধ্যে লং পালস এন্ডিয়া গ্লেজার, যেটা আমরা অনেক সময় হেয়ার রিমুভাল অন্যান্য কাজে ক্যান্ডেলা লেজার ব্যবহার করি, সেটা খুব ভালো কাজ করছে। তো স্যারের জন্য এটা খুব ভালো নিউজ আর কি, স্যার অলরেডি মেনশন করে দিয়েছে এই জিনিসটা। কারণ এখানে লং পালস এন্ডিয়া কেন কাজ করে, বিকজ অফ দ্য মেলানিন ইজ ক্লোরোফোর, এন্ড এই যে ফাঙ্গাসের মেলানিনটা থাকে দ্যাট অ্যাবজর্ব দিস লং পালস এন্ডিয়া। কিন্তু প্রবলেম হইলো আমাদের দেশে যাদের ফাঙ্গাল নেইল ইনফেকশন হয়, they are not very well to do. Poor people, they can't do this laser treatment. এখন নেইলের প্রবলেম কি, নেইল ইজ এ শেল, ওই শেলের মধ্যে ওই দেয়ার ইজ নো ভাস্কুলেচার, কোনো ব্লাড সাপ্লাই নাই, কোনো কিউটিনিয়াস ভাস্কুলেচার নাই। এটা দুইটা নিউট্রিশন পায়, একটা ফ্রম দি নেইল বেড পারফিউশনে আসে, একটা ফ্রম দি এয়ার। এই নেইলটা একটা এয়ার থেকে নেয়, একটা নেয় ফ্রম দি বেড পারফিউশন। সেই জন্য যে এত কম পরিমাণ ওষুধ পৌঁছায় গিয়ে ওখানে, যে কারণে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্য ট্রিটমেন্ট ভেরি লং, 2 ইয়ার্স পর্যন্ত ট্রিটমেন্ট করতে হয় গ্রেট টোথের জন্য, এবং 1.5 ইয়ার আদার টোনেইলস এবং আঙ্গুলের জন্য মিনিমাম 1 ইয়ার। তো 1 ইয়ার ট্রিটমেন্ট করতে হয় লঙ্গার টাইম। এই জন্য আজকাল অনেকটা যেমন ওই লিকর বেরিয়েছে, লিকর নেইল পলিশের মতো, এটা লাগানো থাকে লিকর। ওই লিকরটা করে কি দে এটা অনেকটা, এটা কি বলে
অনেকটা প্রেসারের কারণে পারফিউশন হইয়া এটা ভিতরে অ্যাবজর্ব করে লিকারগুলি, অনেকগুলো লেকার তৈরি হয়েছে নেল লেকার। আর আরেকটা জিনিস অক্লুশন করে দেওয়া হয়, অনেক অক্লুশন করে, অর্থাৎ এর ভিতর দিয়ে যদি এটাকে কোনো ইয়ে দিয়ে এই সেলোফোন দিয়ে পেঁচায় রাখা, যেটাকে আমরা বলি ইয়েতে পায়ও দিয়ে, এটা ক্লিং র্যাপ, CLING, ক্লিং র্যাপ। ক্লিং মানে পেঁচিয়ে রাখা, ওইভাবে যদি ক্লিং র্যাপ করে রাখা হয় তাহলে কিন্তু ভালো কাজ করে। আরেকটা হলো আমরা যদি ইনজেক্টেবল কিছু দিতে চাই, ইনজেক্টেবল কপ অ্যান্টিফাঙ্গালি আছে, সেখানে ডার্মোজেট দিয়ে বরিকন ইনজেকশন দিতে পারি। যদি নেইল টোটালি রেসিস্টেন্ট টু অল দি ট্রিটমেন্ট, দেন বরিকোনাল হেয়ার উই ক্যান ইউজ। কারণ দেখা যাচ্ছে নেইলে গিয়ে অনেক সময় ক্যান্ডিডা এলপিকান্স ইনফেকশন দেখা দেয় ওইসব কেসে। তো এখানে নেইলের ট্রিটমেন্ট ইজ ভেরি লং, মিনিমাম ফর দি গ্রেট টো তার জন্য 2 বছর, নর্মাল টো 1.5 বছর, হাতের জন্য 1 বছর, এবং লং টাইম ট্রিটমেন্ট দিতে হবে। টপিক্যালি লোশন দিতে হবে, অথবা লোশনটাই বেটার হয়। অনেক সময় ক্রিম যদি অক্লুশন দেওয়া যায়। দিস ইজ দ্য ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি উই নিড, an ointment base or a cream base or spray base. Spray also very good for the nail, কারণ nail absorb করা very very important। এই জন্য পারফিউশনে যেরকম যাবে অফকোর্স, আর অরালটা ভেরি ইম্পর্টেন্ট ফর দি নেইল। অরাল লং টাইম হাই ডোজ, যেমন 200 মিলিগ্রাম এভরি উইক যাচ্ছে ফ্লোকোনাজল ওয়ার্কিং। আবার প্রথম যখন আবিষ্কার হলো টার্বিনাফিন, বললো বাবা এটা সাংঘাতিক, 2 সপ্তাহে নেইল পালা যাবে, বাট নট কারেক্ট। এটা আমরা চেষ্টা করে দেখছি। দিস ইজ আ ভেরি গুড ড্রাগ ফর নেইল, ইজ টার্বিনাফিন। 2টা ওষুধ গুড, দ্যাট ইজ ফ্লোকোনাজল এন্ড টার্বিনাফিন। ধন্যবাদ স্যার। আমাদের একজন ডার্মাটোলজিস্ট ডক্টর হাসান আহমেদ জানতে চেয়েছেন, রেসপেক্টেড স্যার, আই হ্যাভ 2 কোয়েশ্চেন। হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন টিনিয়া ম্যানাম and hand eczema clinically? Steroid modified tinea incognita is very much difficult to treat. What is the effective treatment? Very, very important question. How to differentiate? It is a house of dermatitis, or it is a hand dermatitis, or it is a tinea manum. Very, very difficult. But I'll show one slide I have. You can see the slide, you'll never forget. Number 1, when you see it is a fungal infection, definitely you find out a semicircle or a comma, semicircle or a comma. The color is almost rosy color, gulabi রঙের একটা কমা পাওয়া যাবে এবং বর্ডার পাওয়া যাবে। In case of house dermatitis, there will be oozy lesion. Fungus dermatophyte will not be oozy, not be too much itchy, but the house dermatitis will be very itchy. And if it is a psoriasis, it will be bleeding. There will be some speech sign positive. There will be some capillary end artery you can see. In case of eczema, it is very easy to differentiate. Clinically, if you see the color, there is the chromology in dermatology is very important. So you can see that there are some slides I can show you. The slide, once you see, never forget how to differentiate hand eczema and the tinea manum, and also psoriasis of the hand. This color is very important, and then the morphology. 2 things, remember, color and the morphology. The scale of case of the tinea will be very fine, halka patla scale of it. If it is eczema, it will be very deep scale. If it is psoriasis, there will be a bleeding scale or a bleeding থাকবে because of the auspicious sign positive or the capillary rupture. So it a differentiate is not very difficult if you clinically see the cases, and that's how we can differentiate. Number 1, nail pitting. If there is nail pitting, yes, it is psoriasis. Or nail there is a ridging, there it is a contact dermatitis. Or a nail there is longitudinal rise prominent, it is like a planus. So the nail is very important in organ tool to diagnose. Nail ke bola hoy, it is a mirror of skin disease diagnosis, is the nail. So many diseases can diagnose from the nail. Ejo nail ke mirror bola skin kitchu nai, diarrhea disease nothing. Ekta nose diye aske dar skin buja skin disease ase. So there are so many points. You can see the picture diagnosed very nicely. And ekhane jodi steroid, another question was steroid deyar pore ki kora jabe? Number 1, I told already in my lecture, you wash this hand for at least 7 days only by normal saline. Then if it is dry, first of all you treat with antifungal. If it is wet, you can make it dry with some mild steroid. Dry হওয়ার পরে then you can go for antifungal treatment. So এটা stage by stage করতে হবে, এবং skin treatment is too much diversified. One of my students, he worked with me 8 years. He is very renowned dermatologist in the city. And আমাকে বলো স্যার আমি অনেক কিছু বুঝি না, আমি এখন আলাদা হয়ে যাই। আমি তো যাও আলাদা হয়ে যাও তুমি। Then he left my clinic and is doing his own practice. এই যে ডাইভার্সিফাইড জিনিস, এটা কথা হলো don't go always by the book. তুমি you see your senior যারা ক্লিনিশিয়ান আছে তাদেরকে শিখতে হবে হাতে কলমে প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি শেখা আর বইয়ে শেখা অনেক ডিফারেন্স।
but you must have thorough knowledge of the book. First book knowledge থাকতে হবে, then gather. অতএব যারা পড়ালেখা করে আমার এখানে আসছে তারা ভালো করছে। আমি ইরানে 7 বছর কাজ করার পরে গেছি ভিয়েনাতে। Then sir was asking, you have not done a diploma, how can you answer? বলে আমি ফ্রেঞ্চ স্পেশালিস্ট আমরা কাজ করছি। Maybe I was too illiterate, but ওই দেখে শেখা কিন্তু very good. So আমি সবাইকে বলবো আপনারা সবাই take clinical training from a good dermatologist, good clinician, then you'll be really a good clinician. Definitely কোনো টেস্ট লাগবে না। Another thing আমি স্কেপিং করে নেবেন to differentiate, স্কেপ করবেন, বায়োপসি করবেন or ডার্মোস্কোপি করবেন। এই তিনটা জিনিস করলে you can definitely differentiate from tinea manum and the hand eczema. Thank you very much. Thank you, sir. ডক্টর আখি, এখানে অনেক কোয়েশ্চেন আছে স্যার। ইটস 10:30, আমার মনে হয় আমাকে একটু আই হ্যাভ টু লিভ, আমাকে একটু যেতে হবে। তো আমি যে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে স্যার, স্যার আপনার কাছে ক্ষমা প্রার্থনা। Of course, তুমি অসুস্থ মানুষ যাও, go and take rest. তুমি এখনো দুর্বলতা কাটাই ওঠো। You are a hero. Thank you sir. Thank you sir. Thank you. He conquered COVID-19. Thank you sir. Thank you sir. জি স্যার। বিডি ফিজিশিয়ানসের পক্ষ থেকে শামীম স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যার নিজের অসুস্থতা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের কোশ্চেন আনসার সেশনকে স্যার আরো প্রাঞ্জল করে তুলেছেন। আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্যারের সুস্থতা কামনা করছি। স্যার এখানে আমরা আরো কিছু কোশ্চেন পেয়েছি। এখানে ডক্টর রেজা হাসান জানতে চেয়েছেন, হুইচ টিনিয়া আর ইউনিল্যাটারাল এন্ড হুইচ আর বাইল্যাটারাল? Unilateral and bilateral, it depends on the strain. Number one, the trichophyton, number one is Flocculosum. Flocculosum is আমাদের যে খুব কম পাওয়া যাচ্ছে। Flocculosum sometimes it is unilateral, but most of the fungus are bilateral. এটি সে bilateral জানতে চাচ্ছে নাকি biphasic, মানে আমি কনফিউজ। bilateral হলে এটা কি দুই দিকে হয়? এখন because fungal infection rarely it dermatome follow করে, not follow করে, but there is sometimes they follow the dermatome. The weak dermatome বেশি হয়, then the unilateral, as the weak dermatome না হয়, it can spread to other places. And normally all they are bilateral. Unilateral is very less, and these few strains are unilateral, very few strains. Then আমাদের সে আমি unilateral I have seen not overcome in my practice in our country unilateral. But there are some strains যেগুলি কম ইনফেকশন হয় unilateral, maybe tonsillas, যারা স্কাল্পে হয় maybe unilateral, but আমাদের যেগুলো Flocculosum or আমাদের Mentacophyte or আমাদের যেগুলি হচ্ছে rubrum very rare, এগুলি সব bilateral. So আমার মনে হয় যে প্রশ্ন করছে he can answer the question. I'm confused about the question. আপনি বলেন এটার আনসারটা। স্যার আমরা এখানে আরেকটা প্রশ্ন পেয়েছি। স্যার, all our topical antifungals are safe for pediatric age group? Yes, কতগুলি আমরা দিব না, যেমন যে সবচেয়ে সেফ যেগুলি, যেমন টার্বিনেফান ইজ সেফ, বাচ্চাদের জন্য বলা হয় টপিক্যাল অল সেফ, কিন্তু 2 ইয়ার্স এর পরে 2 ইয়ার্স এর আগে ইউজুয়ালি কোনো অ্যান্টিফাঙ্গাল টপিক্যাল দেওয়া হয় না, বিকজ ইট অ্যাবজর্ব, বিকজ দি বার্নিস কেসিওসা the outer covering of a baby when come in the world, তো বার্নিস কেসিওসা যখন থাকে আপ টু 2, মাদার যে স্টেরয়েড শরীরের মধ্যে থাকে, এই জন্য 2 ইয়ার্স পর্যন্ত অ্যাভয়েড করা হয় অ্যান্টিফাঙ্গাল টপিক্যাল। আফটার 2 ইয়ার্স দেওয়া হয়, কিন্তু যেহেতু আমাদের সেখানে নিউবর্নে হয়, উই ক্যান ইউজ অল বাট very thin, and usually আমরা ইউজিং ক্রিম বেস, not the ointment base. Ointment base you can give, no contraindication for children in case of topical, but আমরা usually avoid করি because of nephrotoxicity. Some drug like fluconazole highly nephrotoxic and ketoconazole is highly heparotoxic. সেই দুইটা আমরা একদম অ্যাভয়েড করি বাচ্চাদের জন্য। তো যেগুলি কেটাকিনগুলো প্রিপারেশন আছে বাচ্চাদের ইউজ করবো না, ফ্লুকোনাজল প্রিপারেশন ইউজ করবো না, বেটার টার্বিনাফিন ইজ বেটার ফর দি চিলড্রেন, এটা ইউজ করবো না। যেগুলি নেফ্রোটক্সিক এন্ড হেপারোটক্সিক এগুলি অ্যাভয়েড করবো ইন কেস অফ চিলড্রেন, মেনলি ইনফ্যান্ট। চিলড্রেনের জন্য দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন, but infant below 2 years it should be very much cautious about using, because the absorption rate is higher in case of infant skin than the adult skin and the children's skin. Thank you, sir. Clinical differentiation এর আরেকটি প্রশ্ন আমরা পেয়েছিলাম। Respected sir, how can we differentiate onychomycosis, paronychia and tinea unguium? Actually, onychomycosis যেটাকে বলা হয় যে both the angle of the nose, angle of the nail will be infected, there will be boggy appearance, and there will be swelling, there will be redness, and it will affect also the finger and the finger ridges, and also bed
there is a nail bag. And there is onychomycosis, maybe woozy, very painful. And tinea anguim, usually only the nail plate will be affected with onychomycosis. There is tinea anguim. It is the nail. But difference between onychomycosis, tinea anguim is this: tinea anguim will affect only nail plate, not the base, not the angle, or not the cuticle, not the lunula, but only the hard surface of the cuticle of the nail. And there is a difference. But onychomycosis will be very painful. And secondary infection is common in case of onychomycosis, but not in tinea anguim. থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি। স্যার, হোয়াট ইজ দ্য অ্যান্টিফাঙ্গাল ল্যাডার ইন টিনিয়া ট্রিটমেন্ট? Actually, ladder started from Nistat, that is the Polin antibiotic. Then Glycobalvin, then came the azoles. Azoles first generation, second generation, and also voriconazole. Some people say it is the late second generation, some people the third generation. That's how the first is Glycobalvin, then came the azole group, and with triazole, biazole, even pentaazole now under research. So azole group is now leading the world of the ladder of antifungal treatment. আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদের এখানে প্রতিনিয়ত প্রশ্ন আসছেই। আমরা সময় স্বল্পতার জন্য সবগুলো প্রশ্ন নিতে পারবো না। সুপ্রিয় চিকিৎসক, আপনারা যারা প্রশ্ন পাঠাচ্ছেন, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, সবগুলো প্রশ্ন আমরা নিতে পারছি না। আচ্ছা, প্রশ্নগুলি ইমেল করে আমারে পাঠিয়ে দিলে আই রিপ্লাই অন ইমেল। আপনারা শুনলেন, স্যার বলেছেন যে প্রশ্নগুলো যদি আমরা স্যারকে মেইল করে পাঠিয়ে দিই তাহলে স্যার সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। ইনশাআল্লাহ আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর কালেক্ট করে আপনাদেরকে জানিয়ে দিব। এই পর্যায়ে আমাদের এই টোটাল প্রেজেন্টেশনটা নিয়ে আমাদের প্যানেলিস্ট ডক্টর সিলভিয়া চৌধুরী যদি কিছু বলতে চান। ডক্টর সিলভিয়া চৌধুরী, আপনি কি আছেন আমাদের সাথে? অনেক ধন্যবাদ ডক্টর আখি। আমি প্রথমেই বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর এহসান খানকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর তো আগেও বললাম যে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলেছেন, যেটা আসলে আমাদের এখনকার আমরা যারা প্র্যাকটিস করছি, সেটা জিপি করি আর আমরা যারা স্পেশালাইজড যারা আছি রামাটোলজিস্ট, তারা সবাই একটা বার্নিং ইস্যু। এটা আমাদের ফাঙ্গাল ইনফেকশন নিয়ে সব রেজিস্ট্যান্স কেস আসছে আমাদের কাছে সারা দেশ থেকে। আমি জানেন বিএসএমএমতে আছি, আমি জানেন আমাদের ওপিডিতে কত পেশেন্ট আসে, সবাই এরকম ম্যাক্সিমামই আমরা পাচ্ছি এরকম রেজিস্ট্যান্স কেস। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা স্যার একটা প্রাঞ্জল ভাষায় আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিলেন, আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আর ওই তো বললাম যেটা, যারা অন্যান্য আরো নবীন ডাক্তার আছেন এবং আমাদের আরো যারা স্পেশালিস্ট আছেন তারাও অনেক কিছু শিখেছেন আশা করি। আর আমাদেরকে একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য স্যারকেও অনেক অনেক ধন্যবাদ। আর আমরা সবাই দোয়া করি স্যারের জন্য, স্যারের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই আপনারা স্যারের জন্য দোয়া করবেন। এই তো, থ্যাংক ইউ বিডি ফিজিশিয়ান, থ্যাংক ইউ এহসান ভাই, থ্যাংক ইউ হেলথ কেয়ার, স্পেশালি হেলথ কেয়ারকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আশা করি আমরা ভবিষ্যতে আরো এরকম একটা প্রোগ্রাম পাবো। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। জি ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। দেখানো হয় দেখাই দেন কয়েকটা কালারের ব্যাপারে বলবো আমি, যদি কেউ থাকে কালার গুলি ভেরি ইম্পর্টেন্ট, সম্ভব হয় ওই পরের স্লাইডে দেখে দিই। জি স্যার, ইনশাআল্লাহ। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, এবার নেক্সট স্লাইডগুলো একটু দেখে দিই। নেক্সট স্লাইডগুলো একটু স্যার দেখাতে যাচ্ছেন? জি জি জি। এখানে দেখেন ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেকে ডায়াগনোসিস করার সময় নাই। এখানে এই মহিলা, ওনাকে অনেক বললাম আপনি কি গ্যাগোজিমা লাগাইছেন, বলে লাগাইনি। অনেক পরে পাওয়া গেল একটা কোম্পানি ডেরোবিন বেরছে, এন্থ্রালিন, ডিথ্রেনল। ডিথ্রেনল ইজ এ ড্রাগ, এটাতে দুইটা অ্যাসিড থাকে, বেনজোইক স্যালিসাইলিক অ্যাসিড এবং এন্থ্রালিন থাকে, যে ইট ইজ এ স্ট্রং অ্যালকালি। ওই এন্থ্রালিন হলো কি, এটা লাগানোর পরে ধুয়ে ফেলতে হয়। তো ওরা দোকান থেকে নিয়ে লাগাই দেয়, এটা স্কিন বার্ন হয়ে উঠে যায়, অনেক সব স্কিন ভালো হয়ে যায়, স্কিন ভালো হয় না, বার্ন হয়ে যায়। মাথা ব্যথা মাথা কেটে ফেলো, আঙ্গুল ব্যথা আঙ্গুল কেটে ফেলো, আঙ্গুল ভালো হয়ে যাবে। তো এই যে ডেরোবিনের, এটা কিন্তু অ্যান্টিফাঙ্গাল সে লাগাইছে, কিন্তু অ্যান্টিফাঙ্গাল হয় নাই, যে কারণে তার কিন্তু ফাঙ্গাসটা দেখেন রেডনেস, লুক এট দি কালার, রেডনেস মানে আগুন মনে হয় আরো এখানে ছাই হয়ে গেছে পুরে, আর সামনে আগুন যাচ্ছে মানে ফাঙ্গাস ইজ গোয়িং অ্যাডভান্স, ওরা অন্য জায়গায় চলে যায়। The fungus is migrating to the periphery, seeing this তারা burned by the Dithronol, and এইগুলো কিন্তু অনেক আসবে আপনাদের কাছে দেখবেন। এবং এখানে ট্রিটমেন্ট হলো অনলি নরমাল স্যালাইন সোপ,
will help you. Next. এই কালার কি হবে? নরমাল টিনিয়া কর্পোরেট, ভেরি ভেরি নরমাল। নেক্সট। এখানে দেখেন জাইরে, তার হচ্ছে ফাঙ্গাস, সে লাগাচ্ছে এখানে দুইটা জিনিস দেখার জন্য। একটা জিনিস হলো সে স্টেরয়েড লাগাচ্ছে এবং ফাঙ্গাস দৌড়াদৌড়ি করে বাড়তেছে এবং ওর অলমোস্ট লাইক এ ম্যাপ, দে আর কনকারিং হোল ওয়ার্ল্ড, লাইক ইংলিশ কলোনিজম, লাইক ফ্রেঞ্চ কলোনিজম, পৃথিবী দখল করে ফেলতেছে। উনি পুরো শরীর দখল করে ফেলছে বিকজ অফ দি স্টেরয়েড। আর আরেকটা জিনিস, ওনার বডিটা দেখেন কত বড়। এবং দিস অবেসিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ ফাঙ্গাল ডিজিজ, এন্ড ফাঙ্গাল ডিজিজ বাড়ার কারণ ফ্যাট, এবং এই ধরনের চর্বিদায়ী লোকজনের জন্য ফাঙ্গাল বেশি হয়। অবেসিটি ওয়ার্ন করে দিবেন আপনি, অবেস পিপল উইল গেট মোর ফাঙ্গাল ইনফেকশন বিকজ তাদের স্কিনটা অনেক কুল এবং এটা অনেকটা ওয়ার্ম হয়, এমন ওয়ার্ম যেটা ফাঙ্গাসের জন্য অত্যন্ত মানে গুড প্লেস টু গ্রো। নেক্সট। এইখানে দেখা যান এটা ভেরি কনফিউজিং, কি জিনিস এটা, কোনো বর্ডার নাই। এটা হলো স্টেরয়েডের জন্য এবং ফাঙ্গাল ডিজিজ দুটোই দিছে, কিন্তু সেন্টারে দেখেন একটা ক্রোয়ানের একদম মেইন কোরের মধ্যে দেয়ার ইজ সার্কেল, গোল টিনিয়া যারা বলা হয় রাউন্ড ওয়ান, এটা গোল। আরেকটা দেখেন ওই থাইর উপরে একটা ছোট্ট থাকছে ডটার লেশন, মানে মেয়েটা করছে কি বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, ওইটা যে নিউ ফাঙ্গাল লেশন। তারে এখানে ফাঙ্গাস স্টেরয়েডের যন্ত্রণার কারণে আলাদা জায়গায় বাসা বাঁধছে, ইট ইজ এ নিউ লেশন, যাকে ডটার লেশন বলা হয়। নেক্সট। এখানে দেখেন সব ভালো হয়ে গেছে কালো, বাট এগেইন দেয়ার ইজ স্যাটেলাইট লেশন, যেটা আমি ডটার লেশন বলছি, এখানে স্যাটেলাইট লেশন, মানে তার সব ভালো কিন্তু নতুন ফাঙ্গাল ইনফেকশন, সে কিন্তু ওষুধ খাচ্ছে, এন্ড দ্যাট ইজ দি সাইন অফ রেসিস্টেন্স অফ ফাঙ্গাল ইনফেকশন। এটা দেখে বোঝা যাচ্ছে দিস ম্যান ইজ রেসিস্টেন্ট টু দি অ্যান্টিফাঙ্গাল হি ইজ ইউজিং। নেক্সট। এখানে দেখেন তিন স্তরে, কখনো কালো, কোথায় কোথায় বার্ন, বাট ইট ইজ ইনক্রিজিং। হি ইজ ইউজিং রং মেডিকেশন। পেপিসিন ইজ করতে, ইট ইজ এ কম্বিনেশন অফ অ্যান্টিফাঙ্গাল, এই পেপিসনে খুব এটা হয়। নেক্সট। ইনি সোরিয়াসিস রোগী, এখন ডিফারেন্সিয়েট করবেন কেমন? ডাক্তার সাহেব প্রশ্ন করছিলেন যে আমি এক্সিমা সোরিয়াসিস ডিফারেন্সিয়েট করব। খেয়াল করেন যে জিনিসটা রাউন্ড এবং বনি প্রমিনেন্সে আছে, এই যে কালো জিনিস ঠিক ইট ইজ সোরিয়াসিস। আর যেগুলি যে কালারগুলি এখানে দেখা যাচ্ছে পিঙ্কিশ কালার, গোলাপি রং, এগুলো কিন্তু সব ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল, আমি একটা স্লাইড ছিল দেখাইতাম যে কত গোলাপি সুন্দর রং ফাঙ্গাল ধরতে পারে, মানে এরকম গোলাপি কেউ লিপস্টিক হয়তো গোলাপি হবে না, ফাঙ্গাল যত সুন্দর গোলাপি হবে। আই হ্যাড এ স্লাইড, এখন দেখেন যে আমরা সঙ্গে নাই। নেক্সট। এখানে দেখেন এই লোকটা মনে করছে ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হয় নাই। সে ওষুধ বন্ধ করে কি লাগাইছে, এখানে হলুদ দেখা যাচ্ছে পপিরিন আয়োডিন। পপিরিন আয়োডিন অ্যান্টিফাঙ্গাল বাট নট ফাঙ্গিসাইডাল, ইট ইজ ফাঙ্গিস্টেটিক, এটা থেকে যায়। এটা ওয়াশ করা ইউজ করছে, মনে করছে এটা ওষুধ, এবং এখানে বোঝা যাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এখানে নর্মাল সেনে ওয়াশ করতে হবে। নেক্সট। এইখানে দুইটা জিনিস, এই ভদ্রলোক বাকালস ইউজ করছে, বাকালস, এই বাকালস থেকে তার নিকেল কন্টাক্ট ডার্মাটাইটিস। নিকেল কন্টাক্ট ডার্মাটাইটিস করে কি, ইট অ্যাগ্রাভেটস ফাঙ্গাল, কারণ ওই স্কিনটাকে ব্রিটিল করে, স্কিন ব্রিটিল করে ফাঙ্গাস, ক্যারাটিন লেয়ারকে ফাঙ্গাস গ্রো করে, এবং এটা ছড়ায় গেছে বিজারে শেপ। এটা কোনো সার্কেল নাই, এটা কোনো প্রগ্রেসিভ বর্ডার নাই, বাট এই বাকেলস অ্যালার্জি থেকে এদেরকে আমি বলি নিকেল বাকেল চিরজীবনের জন্য, আর জিন্স প্যান্টের বাট মাস্ট অ্যাভয়েড। নিকেল ডার্মাটাইটিস থেকে এটা হয়। নেক্সট। ইট ইজ ফাঙ্গাল ইনফেকশন, নিকেল এটা অ্যাগ্রাভেট করছে। নেক্সট। এইখানে দেখেন একজন প্রশ্ন করেছেন কি করে ডিফারেন্স, দিস ইজ এ কেস অফ লাইকেন সিমপ্লেস ক্রনিকাস। ওই যে গোলাপি রং, ক্রোমোলজি ইজ এ কি অফ ডায়াগনোসিস অফ ডার্মাটোলজি ইজ ক্রোমোলজি কালার। এই যে গোলাপি রংটা দে আর ফাঙ্গাল ইনফেকশন। এই রং যখনই দেখবেন, টেক দি ফটোগ্রাফ নট টু ইয়োর স্মার্টফোনে নেন, বাট অলসো টেক টু ইয়োর ব্রেইন, যেটাকে বলা হয় ফটোজেনিক ব্রেইন। ওখানে নেন, ওই ফটোজেনিক ব্রেনের মেমোরি শেষ নাই, এন্ডলেস মেমোরি। আপনার ফোনের মেমোরি শেষ হয়ে যাবে, গিগাবাইট টেরাবাইট শেষ হয়ে যাবে, মেগাবাইট সব শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের ব্রেইন ইট ইজ মোর দেন টেরাবাইট। নেক্সট। মিলিয়ন টেরাবাইট শেষ হবে, এমন এটি শেষ। এইখানে দেখেন কি অবস্থা। এই যে এখানে একজন ডাক্তার প্রশ্ন করছিলেন যে হাউ ডিফারেন্সিয়েট, যে এটা কি ইয়ে কিনা সোরিয়াসিস বা এক্সিমা কিনা। এই যে স্কেলটা খুব পাতলা হালকা, দিস স্কেল ডিউ টু ডার্মাটোফাইট, not due to lichen planus, not lichen simplex, not lichen simplex chronicus, not eczema, not psoriasis. This scale is due to fungus. এটা মনে রাখবেন, এই রংটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট। যে কোনো রঙের মানুষ, আই থিঙ্ক এটি শেষ না। নেক্সট থেকে আসছে এই দেখেন নেইলের নেইল ভাঙিয়ে বিভিন্ন রকম, ইভেন একটা নেইলের সোরিয়াসিস মে হ্যাভ সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন, একটা লাইকেন প্লানাস মে হ্যাভ সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন। ডিফারেন্সিয়েট করা ইজ ভেরি ডিফিকাল্ট। ওয়ান ডক্টর আস্ক দিস কোয়েশ্চেন। নেক্সট। এটা দেখছি দেখেন
ওর কিন্তু বার্ন হয়ে গেছে সব, এভরিথিং ডান, কিন্তু ওই যে সার্কেল রয়ে গেছে একটা সুন্দর সার্কেল টিনিয়া কর্পোরেট ও রিং ওয়ার্ম, তার কিন্তু ফাঙ্গাসটা যায় নাই। যতই দিবেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এটা কিছুতেই কিছু হবে না, মারা যাবে না, বিকজ দে আর নট সেন্সিটিভ টু দিস ডেরোবিন or গেকোজিমা। নেক্সট এগুলি আমরা ডিসকাশন করি না আজকে। টিনিয়া এটা নট, এটা হলো ভেসিকুলারিস। এটা দেখেন তার ফাঙ্গাল ইনফেকশন বাড়তে বাড়তে স্টেরয়েড দিয়ে আস্তে আস্তে নিচে দিকে নামে 2 পায়ে হয়ে গেছে। এটা হলো টিনিয়া ইনকগনিশিও জেনারেলাইজ বাইলেটারাল, দিস বাইলেটারাল। নেক্সট, ধন্যবাদ। ধন্যবাদ লেখাটা যে ইংলিশে লিখছে, ধন্যবাদ লেখা হয়েছিল এখানে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমাকে ডাকার জন্য, আমাকে আমন্ত্রণ জানার জন্য, আমাকে স্বাধীনতা পুরস্কার ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহর কাছে দোয়া করি এন্ড এই বিডি ডক্টর যারা আপনারা করছেন এই দেশের জন্য আমার মনে অনেক উপকার হবে। এই দেশের মানুষের জন্য একটা ডাক্তারের উপকার মানে একটা মিলিয়ন মানুষের উপকার করা, একটা ডাক্তারকে শেখানো মানে লক্ষ মানুষের উপকার করা। অতএব এটা খুবই সুন্দর সিস্টেম। আই অলওয়েজ এনকারেজ ইউ, হোপ আই এম অলওয়েজ উইথ ইউ, এনি টাইম ইউ নিড মি আই এম উইথ ইউ। আমি এত ভালো বক্তা না, সুবক্তা না, সময় নষ্ট করছি, হয়তো কারো দুঃখ লাগছে। অতএব আমি আশা করবো ভবিষ্যতে আমি অ্যাকচুয়ালি দিস স্লাইড ওয়াজ প্রিপেয়ার্ড ফর জেনারেল ডিসকাশন, নট ফর দি ডক্টরস। কারণ প্রথম দিন বলছি আমি মনে করছি জেনারেল পিপল, আমি তো আরো ডিপে যাইতাম, আচ্ছা বেশ ডিপে যাই নাই। এটাই ওকে, যদি পছন্দ করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, এবার ভোট অফ থ্যাঙ্কস এর পালা। আপনারা জানেন আমাদের সাথে আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে আজকে ছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে ভোট অফ থ্যাঙ্কস দিবেন মোহাম্মদ রেজওয়ান কবির, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল। থ্যাংক ইউ ডক্টর রাখি। থ্যাংক ইউ স্যার। আসলে আমরা খুব মানে কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব স্যার আপনার কাছে। স্যার আপনি এতটা সময় আজকে স্যার আপনি প্রথমে শেয়ার করেছিলেন যে সেই সকাল 9টা থেকে স্যার আপনি অনলাইনে রোগী দেখছেন এবং স্টিল নাও আমরা সেই 8:30 থেকে স্যার ট্রায়ালে ছিলাম। এটা লম্বা সময় স্যার, মানে এই আপনি যে স্যার এই এই এসে স্যার এই যে ডেডিকেশন আপনার স্যার, এইটাই স্যার আমাদের জন্য ইন্সপায়ারিং স্যার। এবং স্যার আমরা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস সবসময় স্যার এই একাডেমিক প্ল্যাটফর্ম গুলাতে স্যার আমরা সবসময় প্রেজেন্স থাকি এবং এটা আমাদের জন্য খুব মানে খুব পছন্দের একটা জায়গা, এডুকেশনাল প্ল্যাটফর্ম, একাডেমিক প্ল্যাটফর্ম, যেখানে ফিজিশিয়ানদের এবং পাশাপাশি সর্বস্তরের মানুষের যেখানে স্যার ভালো হওয়ার সুযোগ আছে বা নলেজ শেয়ারিং এর সুযোগটা থাকে, এই প্ল্যাটফর্মটাতে স্যার সবসময় আমরা প্রেজেন্স থাকতে চাই স্যার। তো ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার বিডি ফিজিশিয়ান এবং বিডি ফিজিশিয়ানের অন্যান্য যে প্রোগ্রামগুলো থাকবে স্যার, সার্টিফিকেট কোর্স থাকবে এবং আপনার সাথে স্যার ডিসকাশন হলো যে আমরা একটা জিপি ডক্টরদের জন্য যে আমরা একটা সার্টিফিকেট কোর্স করতে পারি কিনা স্যার। এটা খুবই টাইম ডিমান্ডিং একটা স্যার এই সময়ের জন্য এবং ইনশাআল্লাহ স্যার আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি স্যার। পরম করুণাময় মহান আল্লাহর কাছে স্যার দোয়া করি যেন আপনি সুস্থ থাকেন, আপনি যেন স্যার আমাদের এই যে দেশকে সেবা দিয়ে যাচ্ছেন এটা যাতে আপনি আরো লম্বা সময় ধরে স্যার এই দেশের মানুষকে সেবা দিয়ে যেতে পারেন স্যার, এই দোয়া করি স্যার। আর সর্বোপরি বিডি ফিজিশিয়ানের এহসান স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস কে এই প্ল্যাটফর্মে একটা জায়গা দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজওয়ান কবির হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল আমাদের সাথে থাকার জন্য। বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে প্রফেসর এমইউ কবির চৌধুরী স্যারকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার এই মহামূল্যবান সময় থেকে যে এতখানি সময় আমাদেরকে দিলেন এবং শুধু দিলেনই না, এই ছত্রাকজনিত চর্মরোগ বা দাঁতকে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন। আমি বিশ্বাস করি, শুধু আমি না সবাই বিশ্বাস করবে, এত সুন্দরভাবে এত সহজবোধ্যভাবে বাংলায় বোঝানো অন্য কারো পক্ষে বোধহয় সম্ভব ছিল না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে স্যার ওনার এই প্রজ্ঞা আমাদের সাথে শেয়ার করেছেন বলেই। স্যারের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যারকে অনুরোধ করব আরো কিছুটা সময় আর 1-2 মিনিট যদি উনি আমাদেরকে দেন এবং আমাদের দিক নির্দেশনামূলক আর অল্প কিছু বলে যদি আমাদের প্রোগ্রামটা স্যার কনক্লুড করেন। ধন্যবাদ। প্রথম আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য বিডি ফিজিশিয়ান। তো এই ধরনের প্রোগ্রাম অ্যাকচুয়ালি সিএমই যদি কন্টিনিউ করে আমি মনে করি শুধু ডাক্তারই উপকৃত হবে না, যে জনগণ উপকৃত হবে। আমাদের প্রত্যেকটা নলেজ বাড়ে শেয়ারে, বিদ্যা বাড়ে দানে। বলা যে ধন বাড়ে দানে, বিদ্যা বাড়ে দানে। এই যদি বিদ্যা যদি দান করা হয় তখন এটা বাড়বে।
এবং যত বেশি দান করা হবে তত বিদ্যা বাড়বে। আমি মনে করি যে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রাম যদি এইভাবে প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারদেরকে এইভাবে বিডি ফিজিশিয়ান মাধ্যমে যদি তাদেরকে দেওয়া হয়, তাদেরকে এটা একটা জিনিস এনকারেজ করতে হবে, আমাদের যে ডাক্তারদেরকে এনকারেজ করতে হয়। যেমন আমার সেন্টারে হাজার ডাক্তার ট্রেনিং নিয়েছে, আমার এখানে সিস্টেম হলো ডাক্তাররা আসবেন, আমার এখানে বসবেন, শিখবেন, আমি কিন্তু কোনো টাকা নিই না, বরং আমি টাকা দেই। এই যে যদি একটা লুক্রেটিভ জিনিস করা হয়, তাকে আজকে একটা কুইজ সিস্টেম হইতো যে আপনার একটা বই পুরস্কার দেবে, কিছু দেওয়া হবে, অনেকে টাকার মাধ্যমে ট্রেনিং করেন। আমি সারা পৃথিবীতে পড়াই বিনা টাকায়। আমি যখন অটো ইউনিভার্সিটি আমাকে অধ্যাপক করা হলো, আই বিকেম ফার্স্ট এজ এ ফুল প্রফেসর ইন অটো ইউনিভার্সিটি, আমাকে ট্রেনিং করাইলো ওখানে এজ এ জুনিয়র ফ্যাকাল্টি, যেহেতু আমি ওই দেশের টিচার না, অনেক কিছু শিখেছি, হাউ টু টিচ পিপল, হাউ টু লার্ন, দুইটা জিনিসই। তো অতএব আমি মনে করি এটা যদি কন্টিনিউ থাকে এবং কোনো রকম ইনসেন্টিভ দেওয়া হয়, তাইলে কিন্তু অনেক ডাক্তার, আমাদের এখানে ডাক্তার অনেক ব্যস্ত, ইন্টার্নি করার পরে ডাক্তাররা প্র্যাকটিসে নেমে যান। সেজন্য আশা করবো ইন্টেনসিভ দিয়ে শুরু করা হয়। আর ইনসেন্টিভ দিবে এখন, এটা হলো কি, যখন ব্রিটিশরা প্রথম আসলো এই দেশে, চা খাইলে পয়সা দিত, চা খাইলে 1 পয়সা দিত, দুই কাপ খাইলে 2 পয়সা, 3 কাপ 3 পয়সা। তারপরে আস্তে আস্তে করলো কি 1 পয়সা 1 কাপ চায়ের দাম, তারপরে দেখা গেলো 2 পয়সা, 5 পয়সা। তখন খাওয়ানোর পরে লোকজনের চায় নেশা হয়ে গেল, তখন সবাই চা পয়সা দিয়ে খায়। এরকম যদি জ্ঞানের নেশা এবং পেশা মানুষকে করা হয়, তখন ডাক্তাররা পয়সা দিয়ে শিখতে আসবে এখানে। কারণ আশা করি, আমি অটো ইউনিভার্সিটি পড়াইছি, আমি বলছি যে আমি কোনো টাকা নিব না, কারণ বিদ্যা বিতরণ যদি আমি করি বিনা পয়সায়, তখন এটা সদগায়ে জারিয়া হবে, যেটা আমার সারা জীবন এবং পরকালে এই পাবো। আমি অটো ইউনিভার্সিটি, আমি মিসিসিপি ইউনিভার্সিটি পড়াই বিনা পয়সায়। আমি সম্মানিত মেডিকেল কলেজে ছিলাম, এটা বলেই জন্য আমার যে জুনিয়র ডাক্তার অনুপ্রাণিত করার জন্য। আমি সম্মানিত মেডিকেল কলেজে 5 বছর প্রিন্সিপাল ছিলাম। আমার বন্ধু আমাকে বললো প্রিন্সিপাল হওয়ার জন্য, হব, একটা কন্ডিশন, আমি কোনো বেতন নিব না। 3 লাখ টাকা বেতন ধার্য করা হলে আমি এই বেতনটা আমি নিব না, এটা তুমি পুয়ার যেসব লোক তাদেরকে ডিস্ট্রিবিউট করে দাও। আমি বিনা পয়সায় 5 বছর প্রিন্সিপাল ছিলাম এবং প্রফেসর ছিলাম। এখনো 5টা মেডিকেল কলেজে পড়াই, কোথায় কোনো টাকা নেই না। এবং এইটা আমি এই জন্য বলি, কারণ কোনো সবকিছু বলতে হয় না, কিন্তু বলা হয়েছে, আল্লাহই বলছেন যে অনেক কিছু তুমি প্রতিযোগিতা করার জন্য তোমার দানের কথা বলো। এই জন্য যদি তারা অনেকে যদি বিনা পয়সায় পড়ায়, আমার মনে হয় আমাদের দেশে ডাক্তাররা অনেক বেশি আপলিস্টেড হবে, আপগ্রেড হবে এবং সবকিছু উন্নত হবে। সো অনেক ধন্যবাদ। এহসান খান আমাকে আমন্ত্রণ করছে, তুমি একই সুন্দর প্রেজেন্টেশন করছো, বিউটিফুল প্রেজেন্টেশন। ডক্টর সিলভিয়া চৌধুরী ছিলেন, আমাদের কোনো ডার্মাটোলজি ফ্যামিলি। সিলভিয়া চৌধুরী আমার বড় ভাইয়ের মেয়ে, আমার মেয়ে মেহনাজ কবি যে ডার্মাটোলজি ইন লন্ডন। তো আমাদের ডাক্তার অনেক আছে আমাদের ফ্যামিলি, আমার ভাগ্নে ডাক্তার আছে। তো আমরা আমার খালাদা ভাই ডাক্তার, লন্ডন, সে আমেরিকা আছে। তো আমরা সবাই ডাক্তার ফ্যামিলি, এবং এখন দেখা যাচ্ছে ডার্মাটোলজিস্ট ফ্যামিলি হচ্ছে। এবং আশা করা যাচ্ছে, আমাকে জন্য দোয়া করেন যেন আমি নাতনির সঙ্গে ডাক্তারি করতে পারি। আমার নাতনি অনেক ছোট, কিন্তু সে বলে ডাক্তার হবে। অলরেডি আমার বড় বোনের নাতনি ডাক্তার হয়ে গেছে, এই গত বছর পাশ করেছে। তো আমার ইচ্ছা 3rd জেনারেশনে আমি ডাক্তারি করবো, এবং নাতনিকে যেন ডাক্তারি শিখাইতে পারি। এবং আমি চাচ্ছি আমার বিদ্যাকে যতটুকু সম্ভব বিতরণ করবো অকাতরে। আমার আমি কোনো টায়ার্ড হই না। এই যে আমি 12 ঘন্টা কাজ করলাম, এখানে আরো 2 ঘন্টা, আমি কিন্তু টায়ার্ড লাগতেছে না, বিকজ বিদ্যা বিতরণ আমার ডাক্তারি ইজ মাই এখন প্রফেশন, আর টিচিং মাই প্যাশন। আমার নেশা হইলো নেশা হইলো এই পড়ানো, আর ডাক্তারি আমার পেশা। অতএব এটা নেশার মধ্যে নিয়ে নিয়েছি। এই জন্য নেশা যেটা হইলো, এই নেশা কিন্তু খারাপ নেশা না, ভালো নেশা। এই নেশা আমি যেন থাকে, আমি যেন পড়াইতে পারি। আমার এখন বয়স যদিও কাগজে কলমে কম, কিন্তু আমার বয়স 70-র উপরে, আমি 73। তো আশা করি, তোমরা দোয়া করি সবাই, আমি যেন আল্লাহ সুস্থ রাখেন, আমি যেভাবে কাজ করতে পারি, এইভাবে পড়াইতে পারি। এবং আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, যখন ডাকবেন তখন আসবো। এহসানকে অনেক বেশি ধন্যবাদ, সে আমার পিছনে লেগেছিল। এমন ভাবে আমি তাকে ওইরকম কোনো যে আমার একদম স্বামীর অনেক অত বছর আমার পরিচয়, এরকম না, কিন্তু তাকে 2-4 বার দেখেছি, বারবারই বলছে স্যার চলেন সুনামগঞ্জে। যেতে পারি নাই, কিন্তু আজকে বুঝলাম হি ইজ ভেরি ক্যাপেবল ইয়াং এনার্জেটিক ডক্টর, ভেরি enthusiastic. I pray for him that enthusiasm will have all you people and all the doctors, and he will give something to the nation. I think তার কাছ থেকে দেশ কিছু পাবে, এবং আমি তার জন্য দোয়া করি, তোমাদের সবার জন্য দোয়া করি, আল্লাহর কাছে অনেক কায়মনোবাক্যে দোয়া করি, যেন তোমাদের অর্গানাইজেশনটা পৃথিবীতে নাম্বার 1 অর্গানাইজেশন হিসেবে দাঁড় করায়। যে একটা নন ডেভেলপিং কান্ট্রিতে, আন্ডার ডেভেলপ কান্ট্রিতে সিএমই এত সুন্দর হচ্ছে বিনা পয়সায়, এটা সাংঘাতিক জিনিস। এটা আমরা আস্তে আস্তে পৃথিবীতে প্রসার লাভ করবে, সারা দেশে প্রসার লাভ করবে। এটা আমাদের সরকারকে জানাইতে হবে, এবং আশা করব এ নিয়ে আমরা থাকবো, বাঁচবো এবং দেশকে উন্নতির শিখরে আরোহণ করাবো। আসসালামু আলাইকুম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিডি ফিজিশিয়ানস এর ইতিহাসে আজকে আরেকটি নতুন মাইলফলক যুক্ত হলো। আমরা আমাদের সাথে পেয়েছিলাম পৃথিবীধন্য ডার্মাটোলজিস্ট প্রফেসর এম ইউ কবির চৌধুরী স্যারকে। দর্শক আমাদের সাথে আছেন ডক্টর এহসান খান, বিডি ফিজিশিয়ানস এর কান্ডারি। আমরা শেষ মুহূর্তে উনার কাছ থেকে কিছু শুনতে চাই। স্যার ধন্যবাদ স্যার, অসীম কৃতজ্ঞতা। তবে আজকে একটা হিস্টোরিক কাজ কিন্তু হয়ে গেল স্যার, টোটালি বাংলায় একটা প্রেজেন্টেশন। এটা স্যার একটা হিস্টোরিক ইভেন্ট। স্লাইড গুলোও ছিল বাংলায়, স্যারের প্রেজেন্টেশনে বাংলায়, এরকম কম্বিনেশন টোটাল বাংলা স্লাইড সহ বাংলা প্রেজেন্টেশন আর আগে কখনো হয়েছে কিনা বা আমরা দেখেছি কিনা স্যার, আমি অন্তত কখনো দেখি নাই। আর স্যার আপনাকে আসলে আর থ্যাঙ্কস দিয়ে আমি আপনাকে স্যার আর কিছু বলবো না। আমাদের সামনের মাসে স্যার আবার প্রোগ্রাম আছে আপনার, এটা আপনি সিলেক্ট করে দিবেন কোন টপিক নেবেন। জানুয়ারি থেকে স্যার আমরা জেনারেল প্র্যাকটিশনারদের জন্য ইনশাল্লাহ স্যার কাজ শুরু করব, এবং আপনার সাথে স্যার আমাদের জার্নি কন্টিনিউ থাকবে। কিন্তু আমাদের স্যার শুধু একটাই চাওয়া, আল্লাহ যাতে আপনাকে সুস্থ রাখেন এবং আপনি যাতে অন্তত 100 বছর স্যার আমাদের এই দেশকে সার্ভিস দিতে পারেন স্যার। স্যার সবাই ভালো থাকবেন স্যার, ধন্যবাদ।